আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এই সময় পডকাস্টে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুর শিরোনাম অধরা। আমাদের এই আলোচনার বিষয়বস্তুর সূত্রধর হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর সৈয়দ মেহেদী হাসান ভাইয়া। ভাইয়া বর্তমানে একজন পার্টিকেল ফিজিক্স রিসার্চার হিসেবে কর্মরত আছেন ইউনিভার্সিটি অফ রেগেনসবুর্গ, জার্মানিতে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা ভাইয়া তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক আগেই তার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছিলেন। আমি আমার আলোচনার বক্তব্য দীর্ঘায়িত করে না করে সরাসরি চলে যেতে চাই এই আলোচনার সূত্রধর মেহেদী হাসান ভাইয়ার কাছে। ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু অসুস্থ আছি, তার কারণে একটু গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লাগছে। আচ্ছা। আহ যে বিষয়টা নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছিলাম, আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি যেই অধরা শিরোনামে অধরা শিরোনামে যেই লেখাটা লিখেছিলেন, যেখানে আসলে হুম, হুম। আমরা রবীন্দ্রনাথের লেখা থেকে শুরু করে ঈশপের গল্প, বেশ কিছু বিষয় নিয়ে আসলে সেখানে ডিল করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি চাচ্ছি আপনি বলা, প্লিজ শুরু করেন মানে। হ্যাঁ, মানে আচ্ছা, আমি অধরা আসলে পার্টিকুলারলি রবীন্দ্রনাথের গল্প নিয়ে পার্টিকুলারলি লিখছি এরকম না, বাট ওটা ওটা মেইন বিষয় না আসলে। বাট আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাইছি কিছু জিনিসপত্র, যে অধরা কনসেপ্টটা কি, বা অধরা অধরা যদি শব্দটার দিকে আমরা তাকাই, ধরা মানে হচ্ছে কোনো কিছু ধরতে পারা, হোল্ড করা, তাই তো? অধরা হচ্ছে যেটা ধরা যায় না, এরকম কিছু। তো মানে বেসিক্যালি অধরা হচ্ছে এমন একটা কনসেপ্ট নিয়ে আমি কথা বলতেছি, যেটা হচ্ছে ধরার জন্য আমাদের, বা যেটা বুঝতে পারার জন্য, বা যেটা রিয়েলাইজ করার জন্য একটা লঙ্গিং আছে আমাদের, বা কোনো কিছুকে কম্প্রিহেন্ড করার জন্য লঙ্গিং আছে, বাট ওইটাকে আমরা কখনোই ধরতে পারি না। এরকম একটা জিনিসকে আমি অধরা বলতেছি। তো আমাদের আহ, এরকম বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছুই আছে যেটা আমরা ধরতে চাই, কিন্তু আসলে আমরা চাইলেও আমরা ধরতে পারি না। কনসেপচুয়ালি আমি ওই জায়গা থেকে বলতেছি। আহ, তো এই- ওই জিনিসগুলা নিয়ে আমি কথা বলার সময় আমি এই ব্যাপারগুলো নিয়ে আসছি, বা কিছু কিছু আমরা যখন কোনো কিছু একটা ধরতে পারি, সেটাই বা ধরতে পারি বা কি করে। আমরা কোনো কিছু যখন গ্রাস্প করি বা কনসেপচুয়ালাইজ করি, বা আমরা যখন কোনো কিছু আহ আমরা যখন কম্প্রিহেন্ড করি, হ্যাঁ, তখন আমরা সেটা কিভাবে করি, এবং যখন করতে পারি না কিন্তু ইচ্ছা জাগে, তখন সেটা কিভাবে জাগে, অর্থাৎ জিনিসটা সম্পর্কে আমি জানি না কিন্তু আমাকে ধরতে ইচ্ছা করতেছে, এটা আবার কি ধরনের জিনিস? বাট এরকম লঙ্গিং কিন্তু আমাদের থাকে, যে আমরা অনেক সময় অনেক কনসেপ্ট আমরা কম্প্রিহেন্ড করতে পারি না, বাট বুঝি যে সেই কনসেপ্টটা বিদ্যমান আছে। আহ এই জন্য লঙ্গিংটা আসে, কিন্তু আমরা ঠিক ওটাকে ধরতে পারি না। হ্যাঁ। কম্প্রিহেন্ড করার বিষয়টা যদি একটু জাস্ট আপনি একটু জাস্ট বলতেন যে আসলে কম্প্রিহেন্ড করা বলতে আসলে কি বোঝায়, অথবা আহ, আমি কখনো কখনো শুনছি যে হচ্ছে পারসিভ করা, কোনো হুম, একটা বিষয় হুম, পারসিভ করা। এবং হুম, পারসিভ করার বিষয়টা আমি অল্প স্বল্প বুঝি, আমি জানি না আমি আসলে কতটা বুঝি, কিন্তু আপনি যদি বলতেন যে কম্প্রিহেন্ড করা বলতে আসলে কি বোঝায় আর হুম। পারসিভ করা বলতে কি বোঝায়, এবং এই দুইটার মধ্যে তফাৎটা আসলে কি, পারসিভ আচ্ছা, করা, কম্প্রিহেন্ড করা, এবং এদের মধ্যে আচ্ছা। একটা ডিফারেন্স। না, ওইরকম পার্টিকুলারলি কোনো ডিফারেন্স নাই। ওইরকম ভাবে যদি চিন্তা করি, আমি আসলে কম্প্রিহেন্ড এখানে বলতে পারসিভ হিসাবে বোঝাচ্ছি। পারসিভ মানে হচ্ছে যে একটা জিনিসকে আহ, ধরতে পারা, মানে আহ, সেটা সেটার বৈশিষ্ট্য সম্পর্কে শুধু জানা তা না, সেটাকে একটা অর্গানিক্যালি জিনিসটাকে বুঝতে পারা, এটাকে বলা হচ্ছে আমি পারসিভ করা বলতে বোঝাই। এখন অর্গানিক্যালি করে একটা জিনিসকে বুঝতে পারা বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে আমি যখন একটা জিনিসকে বুঝলাম, আর একটা হচ্ছে যে আমি জাস্ট বৈশিষ্ট্যটা জানলাম, তখন বৈশিষ্ট্যটা জানলে সেটা আমার থেকে আলাদা হয়ে থাকলো, স্টিল ওটা আমার থেকে আলাদা যখন জাস্ট বৈশিষ্ট্যটা জানি, কিন্তু পারসিভ করিনি। মনে করেন আপনি যে পারসিভ করিনি, কোন একটা জিনিসকে আমি পারসিভ করিনি,
বাট আমি জিনিসটা জাস্ট বৈশিষ্ট্যগুলো জানলাম, সেক্ষেত্রে আমি ওইটার থেকে আলাদা হয়ে গেল, ওটা থেকে আলাদা, স্টিল আমি কিন্তু এটা থেকে আলাদা, অর্থাৎ ওইটাকে দিয়ে আমি নতুন কিছু সৃষ্টি করতে পারবো না। বাট পার্সিভ যখন করে মানুষ, তখন হচ্ছে সে সেটাকে নিজের অংশ বা নিজের অস্তিত্বের মধ্যে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তার বুঝটা এমন হয় যে সে ওইটাকেই একটা এলিমেন্ট হিসেবে ইউজ করে সে আরো জিনিস সে ওইটা দিয়ে সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে পার্সিভ করা। তো কম্প্রিহেন্ড বলতে আমি এরকমই কিছু বোঝাচ্ছি। তো আম, যেমন আমি আমি আসলে শুরু করছি লেখাটা যে বেসিক্যালি হচ্ছে যে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার আহ, বেশ কিছু সময় আমার যে বইপত্র পড়া বা গল্প বই পড়া এগুলা নিয়ে আমার কাটছে। তো আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার একটা পয়েন্টে, সেটা ক্লাস 7 বা 8 এরকম হয়তো বা এরকম সময় বা এরকম কিছু, আম, হঠাৎ আমার রবীন্দ্রনাথের লেখা গুলা আমার কাছে খুব ভালো লাগা শুরু করলো। আমি তার বিশেষ করে আমি তার একটা উপন্যাস পড়লাম প্রথমে। উপন্যাসটার নাম হচ্ছে গোরা। তো গোরা উপন্যাসটা আমি পড়লাম, পড়ার পরে আমার অনেক ফেমাস, আহ, কোয়াইট খুব ভালো ফেমাস। লাগলো। হ্যাঁ, এটা আমার কাছে এবং খুব বেশ ভালো লাগলো, এবং তারপরে ওখান থেকে আমার রবীন্দ্রনাথের লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হলো। ইনফ্যাক্ট আমি এর আগে রবীন্দ্রনাথের লেখা একদম আমরা পড়ি নাই ছোটবেলায় এরকম না। রবীন্দ্রনাথের কিছু কিছু লেখা তো ছোটবেলায় আমরা পড়ছি, সে কবিতার কথা বলি বা যাই বলি না কেন, সবই তো পড়ছি, বাট ওইরকম আগ্রহ কিন্তু হয়নি বিফোর, মানে আমি মানে হ্যাভ রেড গোরা। সো গোরা আমি পড়ার পরে আমার কিন্তু ওই আগ্রহটা তৈরি হলো যে আচ্ছা, এটাতে খুব ভালো লাগতেছে পড়ে। দেন আমি রবীন্দ্রনাথের ছোট গল্প পড়া শুরু করলাম, এবং পড়তে যে আমার কাছে এত ভালো লাগলো যে আমার কাছে মনে হলো যে আরে, এত সুন্দর সুন্দর লাইন, এত সুন্দর সুন্দর উপলব্ধি, এগুলাকে আমি দাগায় রাখি। তা আমি তখন করলাম কি, আমি রবীন্দ্রনাথের ছোট গল্প বই, ছোট গল্পগুচ্ছ নিয়ে পড়তে মানে পড়তেছি, এবং আমি সেখানে দাগায় রাখতেছি যেটা আমার পছন্দের লাইন মনে হচ্ছে, একটা পছন্দের উপলব্ধি। তো এটা একটা পয়েন্টে আমি রিয়েলাইজ করলাম যে আসলে গল্পের যে প্রতিপাদ্য বিষয় থাকে, যেটা হচ্ছে যে গল্পের যে মোরাল অফ দ্য স্টোরি বা প্রতিপাদ্য বিষয় যেটাকে বলে, গল্পের প্রতিপাদ্য বিষয় নিয়ে আমার অত একটা ইন্টারেস্ট হয় না। মানে অর্থাৎ গল্পটা কেমন, অর্থাৎ ইভেনচুয়ালি গল্পটার ফ্রম স্টার্ট টু এন্ড গল্পটা আসলে কি মেসেজ দিতে চাচ্ছে, এটা নিয়ে আমার খুব একটা আগ্রহ তৈরি হয়নি, বা অত একটা পছন্দও করি নাই। মানে অত পছন্দ অপছন্দ কোনো কিছুই না, মানে বেসিক্যালি ওইটা নিয়ে আমার তেমন একটা, যে আমার এই গল্পটা পড়ে আমার দারুণ একটা অনুভূতি হলো গল্পটা নিয়ে, অর্থাৎ গল্প ইটসেলফ হিসাবে আমার অত পছন্দ হয়নি বা অপছন্দও হয়নি। কিন্তু গল্পের ভিতরে তার যে মাঝখান দিয়ে তার হঠাৎ হঠাৎ সে কিছু লাইন লিখতো, তার নিজের রিয়েলাইজেশন, বিভিন্ন জীবন, তার জীবন দর্শন বা ওয়ার্ল্ড ভিউ থেকে তার যে বিভিন্ন রিয়েলাইজেশন, সেগুলোকে সে হঠাৎ হঠাৎ সে লিখে ফেলতো। তো ওই লেখা, ওই ওই জীবন দর্শনের যে একটা বীক্ষণ যন্ত্র দিয়ে যে সে লিখতো, তার ভিতরে যে ওই যে একটা বীক্ষণ যন্ত্র তৈরি তার যে আছে, অর্থাৎ অবজারভেশন, জীবন নিয়ে তার অবজারভেশন, এগুলো নিয়ে যে সে মাঝে মধ্যে যে মাঝখানে মাঝখানে সে বিভিন্ন ইন্টারেস্টিং লাইনগুলো, তো ওইটাই আমার মেইন পছন্দের জায়গাটা ছিল, রাদার দেন গল্প ইটসেলফ, তার নিজের যে জীবন দর্শন, সে কোনো একটা বিষয় নিয়ে যে সে কোনো কিছু হঠাৎ করে তার রিয়েলাইজেশনটা সে এখানে লিখলো, ওই জায়গাগুলো আমার পছন্দ হতো। আচ্ছা, তো এরকম ভাবে যদি আমাকে বলা হয় যে আমার কোনো মানে কার গল্পের প্রতিপাদ্য বিষয় খুব ভালো লাগছে, ওইরকম তেমন খুব বেশি একটা না আসলে। আমার যে খুব বেশি গল্পের, কারোর গল্পের যে খুব প্রতিপাদ্য বিষয় যে খুব বেশি ভাল লাগতো এরকমও না। আমার গল্প ইটসেলফ পড়তে পছন্দ করতাম, বাট আমার সব গল্পের প্রতিপাদ্য বিষয় আমার ভাল লাগতো এমন না, বা পছন্দ বা অপছন্দ কিছুই হতো না, দ্যার ইজ নাথিং দেয়ার ওই সেন্সে। কিন্তু নিস- মানে ইন বিটুইন গল্পের মধ্যে লেখক তার উপলব্ধির প্রকাশ যখন ঘটায়, তখন সেখানে কিছু লাইন পড়ে আমার মনে দাগ কাটতো এবং খুব ভালো লাগতো এগুলো। তো ওইরকম ভাবে যদি চিন্তা করি, যে আহ, আমি তো এখন মানে এতে পরবর্তীতে আমি তো হুমায়ুন আহমেদও পড়লাম। তো হুমায়ুন আহমেদ আমার পড়তে আমার কেন ভালো লাগতো, সেটাও কিন্তু মেইনলি প্রতিপাদ্য বিষয়ের থেকেও
যেটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ যখন লিখতো তখন ওটার ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল যে হোয়াট নেক্সট, এরপর কি হলো, মানে এরপরে কি হইতে যেতেছে, এরকম একটা যে আগ্রহ। অর্থাৎ আমি যখন হিমু পড়লাম বা মিসির আলী পড়লাম বা হোয়াট এভার শুভ্র বলো, মানে যার কথাই আমরা বলি না কেন, আপনি কি অথবা আপনি কি হিমু সবগুলা পড়েছেন? হ্যাঁ, হিমু সবগুলো আমি পড়ছি, আমার হিমু পড়তে আমার খুব ওয়াও। ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি পড়েছেন? আপনার হিমু খুব আমি ভালো লাগে? কখন আমি কখনোই হিমু পড়িনি, আমি কখনোই হিমু পড়িনি, কখনোই পড়ি নাই, কিন্তু আপনি যে হিমু পড়ছেন, এবং এটা আমার অনেক ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে হিমু আসলে এমন ধরনের, আমি জাস্ট হয়তো আমি জাজমেন্টাল একটা ভিউ থেকে বলতেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে হিমু আসলে এমন একটা উপন্যাস যেটা আসলে একটু ভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্টরাই পড়ে, তারা এটা নিয়ে বেশ ফ্যান্টাসাইজ করে এবং হুম, এটা আসলে তারা হুম। কমফোর্ট ফিল করে স্কুল কলেজ ইউনিভার্সিটি। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করে যাওয়ার পরে কোন একটা মানুষ হিমু পড়বে এবং সেটাকে নিয়ে সে উপলব্ধি করার একটা তার জায়গা তৈরি হবে, অথবা তার কিছু পার্সপেক্টিভ, তার একটা ফ্যান্টাসি করার একটা জায়গা থাকবে হিমু নিয়ে, সেটা আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে। আমি জানি না আপনি আপনার ইউনিভার্সিটি লাইফ শেষ করে পড়ছেন কিনা, অথবা কখন হিমু পড়ছেন, সেই সময় আপনি আপনার কোন স্টেজে, লাইফ স্টেজে ছিলেন, আমি সেটা জানি না, বাট আমি কখনো। ওয়েল, আমি হিমু প্রথম হিমু পড়ছি মনে হয় স্কুলে থাকতে। আর আমি মনে হয় হিমু মানে বেশিরভাগ বেশিরভাগ মানুষই তাই করে, প্রথম হিমু পড়ছে হয়তো বা তারা তাদের স্কুলে থাকতে। এবং বেশিরভাগ সময় যারা হিমু পড়ে শুরু করে, অনেকে যারা শেষ করে ফেলে ইউজুয়ালি ইন্টারমিডিয়েটের মধ্যেই তারা পড়া শেষ হয়ে যায়, মোটামুটি যেগুলো থাকে। জি এরপরে তো কন্টিনিউয়াসলি বের হতো, বাট আমি ইউনিভার্সিটি লাইফেও আমি হিমু দেখা গেছে যে আমার ভালো লাগতো। তো জি। তো দেখা গেল যে আমি আবার ওই হিমু গল্পগুলা মানে উপন্যাসগুলো আমি হয়তো আমি আচ্ছা। আবার পড়ছি। আমি জি হয়তো জি জি। 2-3 বার পড়ছি। আমার যেটা আচ্ছা। ভালো লাগে আমি 2-3 বার পড়ছি। জি জি রবীন্দ্রনাথের জি ছোট জি, গল্প আমি হ্যাঁ। 2-3 বার করে পড়ছি, হিমুও পড়ছি, মিসির আলীও পড়ছি। সো এগুলো আমার যখনই ভালো লাগতো আমি পড়তাম। ওয়াও। আচ্ছা, বা আবার ট্রেনে করে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, ওই সময় আহ, একটা গল্প পড়বো, হালকা মেজাজে আমি থাকতে, আমার যেটা পড়তে ভালো লাগবে। তো এরকম আমার হিমু, মিসির আলী বা হুমায়ুন আহমেদের যে কোনো একটা উপন্যাস, অথবা রবীন্দ্রনাথের কোন একটা উপন্যাস, আমার ওগুলা আমি আহ, বা শরৎচন্দ্র হোক বা যেটাই হোক, কোথাও যেতে যেতে, ট্রেনে করে যেতে যেতে একটা পড়লাম, পড়তে ভালো লাগলো। ব্যাপারটা অনেকটা এরকম। আর হুমায়ুন আহমেদের যেমন হিমু উপন্যাসগুলো সাইজগুলো কিন্তু নর্মালি অত অত ঠিক না। সো মোটামুটি এক সিটিং এ হয়ে যায় পড়া। So, এটা একটা সুবিধা। তো ওই জায়গা থেকে, বাট আমার মেইন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন হিমু পড়ছি বা হোয়াট এভার, আমি হুমায়ুন আহমেদের যখন উপন্যাস পড়ছি, তখন আমার কাছে মনে হতো যে আমার তখন একটা ফিল হইতো যে আচ্ছা ঠিক আছে, এরপরে কি হইতেছে আমার এটা একটা জানার একটা আগ্রহ তৈরি হইতো, যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা কথা, এরকম একটা মজার একটা ঘটনা ঘটলো বা এরকম একটা ইন্টারেস্টিং একটা জিনিস যে উদয় করলো, এরপরে কি হইতে চায় আমি জানতে চাইতেছি। এটা ছাড়াও আরেকটা ব্যাপার ছিল যেটা আমার ভালো লাগতো হুমায়ুন আহমেদের পার্টিকুলারলি, সেটা হচ্ছে তার যে হিউমার, তার যে সেন্স অফ হিউমার, এটা আমার কাছে মনে হতো যে খুব হাই লেভেল। আমার তো সেন্স অফ হিউমারটা খুব ভালো লাগতো। ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটাকে কেউ বলতে পারে যে ক্লিশে, অনেক সময় থাকে না যে ক্লিশে বলে, ক্লিশে বলতে পারে, এটা কোনো সমস্যা না। ভাল লাগতো তো ভালো লাগতো, এটা তো কিছু ইয়ে নাই, কিন্তু এটা স্বীকার করতে কোনো সমস্যা নেই। তো ক্লিশে বলতে পারে, বাট আমি যেটা আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই এটা হচ্ছে আমার ভিতরে, যেমন আমি এই জিনিসটা আমি ডেলিবারেটলি প্র্যাকটিস করার চেষ্টা করছি যে আমার ভিতরে যেন ক্লিশে ভীতি না থাকে। অর্থাৎ ক্লিশের ভয়ে আমি যেন, আমি যেটা বলতে চাই সেটা যেন বলতে আমি বাধাগ্রস্ত না হই। যে আচ্ছা কারো কাছে কোন একটা, হ্যাঁ। ক্লিশে এবং ক্লিশে ভীতি, এই একটু সংক্ষেপে কি বলা যায় ক্লিশে আসলে, ক্লিশে জিনিসটা কি? আমি ক্লিশে শুনছি, আমি প্রতিনিয়তই শুনে আসতেছি, কিন্তু আপনি যদি একটু আপনার ভাষায় বুঝায় বলতেন ক্লিশে জিনিসটা আসলে কি। আচ্ছা, ক্লিশে জিনিসটা আসলে এটার কোনো বাংলা ওইরকম ভাবে তর্জমা এক নাই, এটা উদাহরণ দিয়ে বলতে হবে। বাংলায় অনেক সময় এটা এটা মানে ক্লিশে, মানে এই বাংলা যে ধরনের শব্দ আছে, এটা হচ্ছে যে এটার সাথে এটা পুরোপুরি যায় না। বাংলা যে শব্দটা আছে এটার জন্য, সেটা হচ্ছে খ্যাত। এখন এটা পুরোপুরি ক্লিশে, ক্লিশে বলতে আসলে খ্যাত ঠিক বোঝায় না, এক্স্যাক্টলি এটা খ্যাত না। ক্লিশে বলতে বোঝায় হচ্ছে টিপিক্যাল, গতানুগতিক। খ্যাত অনেকটা মানে একটা একটা ওহল একটা পিকচার যদি আমি বোঝাতে চাই, যে ধরেন আপনি এটা
ধরেন একটা মানে আমি যদি একটা উদাহরণ দিই যে আপনি মনে করেন কিভাবে উদাহরণটা দিব, আপনি মনে করেন বললেন যে আহ, মানে গুরুজনে করোনতি, হ্যাঁ, এটা মনে করেন আপনি বললেন, তো এই কথাটা কি? এই কথাটা কিন্তু অনেকেই বলবে হচ্ছে এই কথা হচ্ছে ক্লিশে। বুঝতে পারছেন? মানে আমি বিষয়টা ধরতে পারছি, বুঝতে হ্যাঁ, পারছি। মানে এই কথাটাকে অনেকেই মানে বলবে যে এটা টিপিক্যাল হচ্ছে ক্লিশে, গতানুগতিক, মানে গতানুগতিক কথা, যে এখন এটা তো এই গুরুজনের করোনতি টাইপের কথাবার্তা, এগুলা তো এখন কেউ বলে না। তো মানে সো মানে এখনকার ইনফ্যাক্ট এখনকার বুদ্ধিজীবীরা কিন্তু এই ধরনের কথা কোনোদিন বলবে না। তারা বেশিরভাগ সময় তারা এটা বলবে না, বেশিরভাগ সময় বুদ্ধিজীবীরা এই কথাগুলো বলবে না। তারা এখন মনে করেন তারা হচ্ছে যে ক্লিশের থেকে বের হয়ে তারা যে ধরনের স্টাইলে কথা বলবে, তার স্টাইলটা আমি যদি বলি, আহ, তারা এটা এই যে সেম কথাকে যে গুরুজনের করণীতি, এইটারে না বলে যদি কেউ যদি এরকম করে বলে যে মানুষরে মানুষরে এক্সপায়ার হওয়ার আগে বেশি গুরুত্ব দিবেন। ধরেন কেউ বললো যে মানুষরে এক্সপায়ার হওয়ার আগে বেশি গুরুত্ব দিবেন, নিজের লেগেই দিবেন, জানে আপনি ভবিষ্যতে বাটে না পড়েন। বয়স হওয়ার রাজনীতি বুঝতে পারাটা জরুরি, এর এস্টাবলিশ কইরা এক্সপায়ার হয়ে। এই পুরা যে কথাটা বললাম যে এই যে এক্সপায়ার হওয়ার আগে বেশি গুরুত্ব দিবেন, মানে নিজের নিজের জন্য এটা দিবেন, যেন ভবিষ্যতে আপনি ঝামেলায় না পড়েন। বয়স হওয়ার, তারপরে তারপরে যে বললাম রাজনীতি শব্দটা ইউজ করলাম, যে বয়স হওয়ার রাজনীতি ধরতে পারাটা জরুরি। তো এটা এস্টাবলিশ কইরা এক্সপায়ার হইন। এই যে কথাটা যে পুরাটা বললাম, এই পুরাটা কথা এক এই পুরাটা কথা এই এই স্টাইলে কিন্তু এখন বলবে অনেকেই। বাট সে কিন্তু বলবে না গুরুজনের করণীতি। কেন বলবে না? কারণ এই কথাটা ক্লিশে। সে এখন এই স্টাইলে বলবে। তো এটা কোত্থেকে সে বলতেছে, এটা কেন সে বলতেছে, এটার কারণ হচ্ছে তার তার ভিতরে একটা ক্লিশে ভীতি আছে। সে ক্লিশে কথা বলতে চায় না, সে ক্লিশে কথা থেকে নিজেকে অ্যাভয়েড করতে চায়। সে বুদ্ধিজীবিতাকে অনেকেও মনে করে যে বুদ্ধিজীবিতাই হচ্ছে ক্লিশে কথা না বলতে পারা, এটাকেই মনে কিন্তু করে অনেক বুদ্ধিজীবী। কিন্তু দুইটা কথারই হুম, তো মূল ভাবটা একই। দুইটা কথারই মূল ভাব একই, তবে দুইটা এটার কথার মধ্যে একটা মূল ভাবই পার্থক্য একই। আছে আমি জাস্ট মানে ভাষাগত দিক থেকে একটা চেঞ্জ আনছি শুধুমাত্র এটাই, কিন্তু আসলে মূল ভাব তো একই আছে। হ্যাঁ, মূল ভাব এক, তবে এটার অ্যাপ্রোচের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা হইতেছে যে ক্লিশে ভীতির, কারোর ভিতরে যদি ক্লিশে ভীতি থাকে, তার ভালো দিকটা হইতেছে যে এটা একটা ইনোভেটিভ ডাইনামিক্স আছে। মানে সে সবসময় ইনোভেটিভ কথা বলার চেষ্টা করবে। সে হয়তো ওই কথাটাই বলবে, বাট একটা ইনোভেটিভ ওয়েতে বলার চেষ্টা করবে। মানে এটার ভিতরে মানে উচ্চ সৃজনশীলতার যে বিষয়টা, এটা কিন্তু ক্লিশে ভীতির ভিতরে, যাদের ভিতরে ক্লিশে ভীতি আছে তাদের ভিতরে কিন্তু ওই ধরনের কথা বলার স্টাইলের ভিতরে কিন্তু উচ্চ সৃজনশীলতা থাকে। বাট এটার একটা প্রবলেমও আছে, এবং প্রবলেমটা হইতেছে যে কথার যে কন্টেন্ট, ওইটার থেকে বলার যে স্টাইল, ওইটার উপরে বেশি এমফাসিস দেওয়া হইতেছে। ঠিক আছে? তো এই জন্য যাদের ভিতরে ক্লিশে ভীতি একটু বেশি, তারা দেখা যাবে যে যে ছোটবেলায় যে ছড়া পড়তো না, বা ছড়া, এখন বড় হয়ে কেউ ছড়া পড়ে না, বা ছড়া দেখলে একটু কেমন করে। তো ছড়া বা গানের লিরিক্স, এগুলো তখন খাটো সাহিত্যে পরিণত হয়। যে যেমন মাইলসের একটা গানে যদি বলি যে একটা প্রেমের গান, হ্যাঁ, খুব নর্মালি কিন্তু প্রেমের গান, এখন এটা যে যার ভিতরে ক্লিশে ভীতি আছে সে বলবে আরে কি খ্যাত কথাবার্তা, এই প্রেম প্রেমের কথা কি লাগছে লিখছে এগুলো। এখন তো রাজনীতি না ধরতে পারলে তো আর হবে না, মানে এই ধরনের প্রেম, তোমার সাথে আমার প্রেম হইলো, ভালো লাগলো, এগুলা কি ধরনের কথা? কিন্তু বিষয়টা কিন্তু আসলে আহ ওইটার ভিতরে যে একটা সৌন্দর্য আছে, ক্লিশে ভীতি থাকলে যেটা হয় যে ওই সৌন্দর্যটা তখন মানুষ আবার ধরতে পারে না। তখন সে সব জায়গাতেই ক্লিশে ভীতির কারণে কিছু ক্লিশে দেখলেই ওইটার প্রতি সে বীতশ্রদ্ধ হয়ে যায়। তো এটা একটা প্রবলেম ক্লিশে ভীতির, যে সে দেখা যায় যে তার কন্টেন্টের থেকে সে বলার স্টাইলে বেশি এমফাসিস করা শুরু করবে, এবং ক্লিশে কথা যদি ভালো কথাও হয় সে সেটাকে একসেপ্ট করতে পারবে না। এই আমি চেষ্টা করি যে আমার ভিতরে যেন ক্লিশে ভীতিটা না থাকে, বিকজ আমি এটাকে যেহেতু ডিটেক্ট করি যে ক্লিশে ভীতি ব্যাপারটা কি। সো এই জন্য আমি চেষ্টা করি আমার ভিতরে যেন ক্লিশে ভীতিটা না থাকে।
বাট ক্লিশে ভীতি আহ, একদম যে থাকা দরকার নাই আমি এরকম বলি না, অনেকের ভিতরেই আছে এবং সেটা ভালো, কারণ তাদের ভিতরে সেক্ষেত্রে বলার স্টাইলে যেটা প্রাধান্য দিচ্ছে সে, এইটার মাধ্যমে তার একটা ভাষা নিয়ে তার একটা রাজনীতি করার একটা স্কোপ সে তৈরি করতেছে। অর্থাৎ সে তার ভাষাটাকে ডমিনেট, তার ভাষা দিয়ে সে ডমিনেট করতে পারতেছে অনেক কিছু। তো এটা এটা এইসব জায়গায় আর কি। এটা 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 কিছু না, বাট মানে আমার জায়গা থেকে আমি ভাষা নিয়ে অবশ্যই আমি রাজনীতি করি, বাট আমি সব জায়গায় করি না। এই হচ্ছে বিষয়টা। আমি সব জায়গায় ক্লিশে ভীতি ইউজ করি না, কারণ ক্লিশে ভীতির যে নেগেটিভটা ওইটাকে আমি আমার ভিতরে রাখতে চাই না। এটা এই কি জন্য। আপনি আপনার ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে বলতেছেন যে আপনি সৈয়দ মেহেদী হাসান, আপনি সৈয়দ মেহেদী হাসান, আপনি হুম। যখন কথাবার্তা বলেন তখন আপনি ক্লিশে ভীতি রাখতে চান না, এটা কি আপনি আপনার নিজের লাইফে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আপনার দিক থেকে বলতেছেন কথাটা? হ্যাঁ, আমি আমার দিক থেকে বলতেছি যে আচ্ছা। আমি, যেমন আমি মনে করি যে সব জায়গায় মানে রাজনীতি কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কোন জায়গায় রাজনীতি করতে হবে এবং কোন জায়গায় করতে হয় না, এটার স্কোপটা বোঝাটা আমার কাছে মনে হয় যে আমার নিজের ক্ষেত্রে আমি মনে করি ইম্পর্টেন্ট। সব জায়গায় আমি যদি এটা করতে যাই দেন যেটা হয় যে আমি অনেক সময় ভালো জিনিসপত্র বাদ দেওয়া শুরু করবো। সো আমি ওই জায়গাটায় অলওয়েজ ইয়ে রাখতে চাই, অর্থাৎ আমার ভিতরে যেন ডগমা তৈরি না হয়, বা আমি যেন আসলে স্বজনপ্রীতি করা শুরু না করি যে আচ্ছা ঠিক আছে যে এই স্টাইলে কথা বলে আমি শুধু তাদের সাথেই মিশবো। তাহলে ক্লিশের থেকে আসলে যারা আসলে ক্লিশে ভীতি আছে এই টাইপের একটা গ্রুপ তৈরি হচ্ছে, এবং যারা ক্লিশে ইউজ করে কথা বলে তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হচ্ছে, মানে ব্যাপারটা কি কিছুটা এরকম? আমি কি? মানে যাদের ভিতরে ক্লিশে ভীতি আছে জি। তারা অনেক সময় মনে করে যারা ক্লিশে ভঙ্গিতে কথা বলে তারা হচ্ছে বেসিক্যালি গোলামি করতেছে একটা অলরেডি এস্টাবলিশড ল্যাঙ্গুয়েজ, যেটা আহ, বহুকাল ধরে চলে আসতেছে, সেই ল্যাঙ্গুয়েজের স্টাইলের সাথে থেকে তারা এক ধরনের গোলামি করতেছে। এটা যাদের ভিতরে ক্লিশে ভীতি আছে তারা মনে করে। এটার মধ্যে কিছু ফ্যাক্টও আছে। এবং এটা সো হয়তোবা তারা একটা ইনোভেটিভ একটা আইডিয়াকে তারা প্রমোট করার যে মানে যে ধরনের একটা ফ্যাশন, অথবা আমি জানি না এটাকে ফ্যাশন বলা উচিত কিনা, ফ্যাশন না না ওয়ার্ডটা, ঠিক আছে, ট্রেন্ড ফ্যাশন ওয়ার্ডটা ইটস এখানে ফাইন, ফ্যাশন ইজ ফাইন বিকজ একটা, হ্যাঁ, সব ব্যাপারে একটা ইনোভেটিভ, একটা ইনোভেশন অথবা একটা ক্রিয়েশন, একটা ক্রিয়েটিভিটি শো করার যে একটা প্রবণতা, একটা ট্রেন্ড, এই টেন্ডেন্সিটাকে তারা প্রমোট করার ট্রাই করে ক্লিশে ভীতির দ্বারা হয়তোবা। ওইটার কারণে কৃষি ভিত্তি করে, কৃষি ভিত্তি হচ্ছে একটা টেন্ডেন্সি, ওইটার জি। থেকে এই পজিটিভ ব্যাপারটা আসতে পারে, যেটা হচ্ছে যে সব জায়গায় ইনোভেটিভ হওয়ার চেষ্টা করা। জি, আচ্ছা। তো এটা জি, একটা ভালো জিনিস, ইনোভেটিভ হতে চাওয়া তো একটা ভালো জিনিস। জি, জি, অর্থাৎ জি, আমার নিজস্বতা একটা ইনোভেটিভ, ওটা কিন্তু ভালো জিনিস। জি, আমি যেটা মনে করি যে আমি অবশ্যই এটা করব, আমার রাজনীতি থাকবে না কেন, অবশ্যই ভাষা নিয়ে আমার রাজনীতি থাকবে। আহ বাট সেটার আমার প্রয়োগের জায়গাগুলো ডিফারেন্ট, আমি কোন জায়গায় প্রয়োগ করব এবং কোন জায়গায় করা উচিত এটার মধ্যে আমার জন্য পার্থক্য করি। সব জায়গায় আমি ক্লিশে ভীতি রাখতে চাই না, মানে ক্লিশে ভীতিটাকে আমি সরাতে চাই। আমি কোনো কোনো জায়গায় আমি রাজনীতির কারণে আমার ব্যক্তি মানে ভাষাগত রাজনীতির জায়গা থেকে আমি হয়তোবা ওই যে যে ভাষায় অলরেডি কথা মানুষ বলে আসছে ওই ভাষায় হয়তোবা তখন বলবো না, তখন হয়তো ইনোভেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আমি। ঠিক আছে। এই এই আর কি, এটা আমি কৃষি ভিত্তি নিয়ে বলতে চাইছি। জি। বাট মেইন কথাতে ফেরত আসি, সেটা হচ্ছে যে আমি বলতেছিলাম যে তার ভিতরে মানে হুমায়ুন আহমেদের মধ্যে একটা ইঞ্জিনিয়াস, আমার কাছে মনে হতো যে তার ভিতরে একটা রসবোধ আছে। ঠিক আছে, এবং সেই রসবোধটা আমি খুব এনজয় করতাম, করি, বা ছিল হুমায়ুন আহমেদ প্রয়াত হয়েছেন তো ওনার রসবোধটা আমি খুব এনজয় করি। এই ব্যাপারগুলো আমি বললাম যে এটা বললাম যে ক্লিশে লাগতে পারে, এটা কিন্তু আমার ভিতরে ক্লিশে ভীতি নাই, আমি যেটা বলতে চাচ্ছি। সো আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে। আহ বাট আমার একটা জিনিস অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এবং হুমায়ুন আহমেদের লেখার মধ্যে একটা পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা হচ্ছে যে মানে হুমায়ুন আহমেদ যেভাবে চিন্তা করতেন আমাদেরকে সেভাবেই চিন্তা করাইতেন, অর্থাৎ উনার স্টাইলে উনি যেভাবে চিন্তা করতেন যে পাঠক তাকে কিন্তু সেই স্টাইলেই চিন্তা করানো হইতো। অর্থাৎ
হুমায়ুন আহমেদের বই পড়ে আপনি হুমায়ুন আহমেদের স্টাইলে চিন্তা করা শুরু করবেন। এটা কি যে কোনো লেখকই কি চান না যে তার পাঠকরা তার স্টাইলে অথবা সে যেই চিন্তাধারাতে আসলে চিন্তাটা করেন, তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে স্ট্রাকচার অথবা যে প্রসিডিউর মেথোডোলজি, সেই প্রসিডিউর মেথোডোলজি তার পাঠকরা ফলো করুক, এটা তো কম বেশি আমাদের মনে হয় এটা শুধু হুমায়ুন আহমেদ স্যার না, আমার কাছে মনে হয় এটা আসলে আমরা সাধারণ মানুষও চাই, সবাই আসলে সবাইকে আসলে তার সবাই চায় যে আসলে সে আসলে একটু তার মতন করে চিন্তা করুক, আমার কাছে এটা মনে হয়। তো জি, আপনি আপনার কথাটা প্লিজ কন্টিনিউ করেন, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যেটা আসলে অনেক এটা আমাদের মানুষের একটা সহজ মানে স্বভাব, এটা একটা একটা হুম সবাই হুম। তার নিজের স্টাইলে থিঙ্কিং করাইতে চায় অন্য তার আশেপাশের মানুষদেরকে। হ্যাঁ, মানে এটার মধ্যে আমি ডিগ্রিটা বোঝাতে, হ্যাঁ ডেফিনেটলি আমি আপনার সাথে এই জায়গাটা এগ্রি করি যে সবার ভিতরেই একটা প্রভাব বিস্তার করার মানে ইয়ে থাকে, টেন্ডেন্সি থাকে। তো আমি এখানে ডিগ্রিটার কথা বলতে চাচ্ছি যে প্রভাবটা আমি কিভাবে, এবং একই সাথে বোঝাতে যাচ্ছি যে প্রভাবটা কিভাবে বিস্তার করব। এক হচ্ছে যে হুমায়ুন আহমেদ যেভাবে লিখেন, ওটাতে তার চিন্তাটা প্রকাশ যেভাবে পায়, পাঠক যখন হুমায়ুন আহমেদকে পড়ে তখন সেও গল্পটা নিয়ে যখন সে ভাবে, সে হুমায়ুন আহমেদের মতো করে ভাবা শুরু করে। অর্থাৎ এটা একটা স্টাইল। অর্থাৎ হুমায়ুন আহমেদ আপনাকে তার মতো করে ভাবানো শুরু করবে। এটা হচ্ছে একটা স্টাইল। রবীন্দ্রনাথের লেখা পড়লে আপনার ওই জিনিসটা এক্স্যাক্টলি হবে না। রবীন্দ্রনাথ কিন্তু তার মতো করে আপনাকে ভাবাবে না। রবীন্দ্রনাথের লেখা পড়ে আপনি আপনার মতোই ভাববেন। আপনি যখন পড়তেছেন আপনি এই জিনিসটা নিয়ে আপনার মতোই ভাববেন। আহ এবং আপনার ভালো লাগা খারাপ লাগা এবং এর পরবর্তীতে আপনি যে ভাবনাটা চিন্তা করবেন ওইখান থেকে, সেটা আপনি রবীন্দ্রনাথের স্টাইলে চিন্তা করবেন না, ওটা আপনার স্টাইলে আপনি চিন্তা করতে থাকবেন। অর্থাৎ স্টাইল চেঞ্জ করেন রবীন্দ্রনাথের লেখার এটা হচ্ছে লেখার ধরনের পার্থক্য, এটা কিছুই না, এটা জাস্ট এক একজন থাকে না যে এক এক স্টাইলে লেখে। তো হুমায়ুন আহমেদ যে লিখেন তার যে স্টাইলটা সেটা হচ্ছে যে আপনাকে আপনি হুমায়ুন আহমেদের বই পড়লে আপনি তার মতো করে ভাবা শুরু করবেন, তার স্টাইলে আপনি ভাববেন, সামনে গল্প নিয়ে যখন আপনি ভাবতেছেন। কিন্তু এটা কি রবীন্দ্রনাথের লেখা পড়লে যেটা, হুমায়ুন আহমেদ স্যারের প্রভাব খাটানোর কোন একটা গুণ বলা চলে এই জিনিসটাকে, স্টাইল, লেখার স্টাইল, এটা অথবা কোন একজন পার্টিকুলারলি লেখকের লেখার প্রভাব পাঠককে প্রভাবিত করার ক্ষমতা, এইটা বলা প্রভাবিত যায়? রবীন্দ্রনাথ করতেছে। রবীন্দ্রনাথ তো আপনাকে প্রভাবিত করতেছে, কিন্তু কিন্তু আপনি রবীন্দ্রনাথ তো নিজের মতো আপনার থিঙ্কিং প্রসিডিউর অথবা থিঙ্কিং স্ট্রাকচারটাকে চেঞ্জ করার ট্রাই করতেছে না, সে তো আপনাকে একটা উপলব্ধি দিচ্ছে, কিন্তু আপনার থিঙ্কিং প্রসিডিউরটাকে তো সে চেঞ্জ করতেছে না হয়তো বা। হ্যাঁ মানে ওটা ইচ্ছা করে কেউ করতেছে বা করতেছে না, ব্যাপারটা এরকম না আসলে। এটা একটা ধরন, মানে এটা জাস্ট লেখার একটা স্টাইল। এখন রবীন্দ্রনাথের যে লেখার স্টাইল, সেটা সে যে ইচ্ছা করে চাচ্ছে যে আমি তার মতো করে চিন্তা করা শুরু করি, ব্যাপারটা এরকম না। বা তার মতো করে চিন্তা না করি, এটাও না। তিনি তার মতো লিখতেছেন। আমি যখন পড়তেছি একজন পাঠক হিসেবে আমি ফিল করতেছি যে আমি যখন তার উপলব্ধিগুলো আমি পড়তেছি আমার খুব ভালো লাগতেছে। সেখান থেকে আমি কিছু কন্টেন্ট অবশ্যই আমার ভিতরে নিচ্ছি এবং খুব স্ট্রংলি নিচ্ছি, কিন্তু এর পরবর্তীতে আমি যখন গল্পটা নিয়ে আরো চিন্তা করতেছি তখন আমি আমার স্টাইলে চিন্তা করতেছি। অর্থাৎ আমি একজন রবীন্দ্রনাথ হয়ে উঠতেছি না চিন্তা করার সময়। বাট হুমায়ুন আহমেদের লেখা যখন পড়ি, তখন যেটা হয় যে তার যে স্টাইলটা, এটা তার লেখার স্টাইলের কারণেই যে পাঠক বাধ্য হয় কিছুটা হুমায়ুন আহমেদের মতো করে চিন্তা করতে। সো এটা প্রভাব দুজনেরই আছে। একজনের প্রভাব হচ্ছে যে স্টাইলটাকে আপনার হচ্ছে ফলো করায় আপনাকে, আর একটা হচ্ছে স্টাইলটাকে ফলো করেন, আপনার স্টাইলে আপনি থাকেন। কিন্তু প্রভাবিত তো দুজনেই করতেছে, তাই না? এই এটা স্টাইলে, এটা জাস্ট লেখার ধরনের জায়গা থেকে আমি বলতেছি, এটা আমার একটা অবজারভেশন। এটার ভিতরে এটা খারাপ ভালো খারাপ এগুলোর কোনো কিছু না, এটা জাস্ট লেখার স্টাইলের যে ভিন্নতা আছে এটা। তো মেইন যে জায়গাটায় আমি কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথের কথা বললাম বা হুমায়ুন আহমেদের কথা বললাম, যে তাদের লেখা যে আমি পড়ার সময় যে আমার ভাল লাগতেছে বা ভাল লাগছে, বা সেটা কেন লাগছে, এখন হচ্ছে কোশ্চেনটা এই জায়গাটা কেন। মানে আমার তো মনে হয়েছে যে আসলেই তো এইভাবে তো কখনো চিন্তা করিনি। যখন তার লেখা পড়ছি তখন আমার তো এরকম বা যে পড়ে তার মনে হয় যে আসলেই তো এরকম করে তো চিন্তা করি না, এই কথাটা এত সুন্দর বললো, এরকম ভাবে তো আগে কখনো ভাবিনি। এরকমই তো নর্মালি ভাবটা আসে। কিন্তু আমি এই জায়গাটায় বলবো ব্যাপারটা এরকম না আসলে। এই জায়গাটা আমার কথা হচ্ছে যে
মানে একটা লেখা ভালো লাগে কারণ হচ্ছে যে ওই লেখার যে ভাবটা, যেটা লেখক কনভে করতেছে, ওই ভাবটা অলরেডি আপনার মধ্যে ছিল। বলতেছি না যে গল্পটা পুরাটা আপনার মধ্যে ছিল, আমি বলতেছি যে উনি তার লেখা দিয়ে উপলব্ধিগুলা যখন লিখতেছেন, সেটা হুমায়ুন আহমেদ পারুল না চাইলে, অলরেডি ওই যে ভাবটা, যে উপলব্ধিটা, ওটা আপনার ভিতরে অলরেডি ছিল। উনি একজন লেখক হিসাবে যেটা করতেছেন সেটা হচ্ছে যে উনি সে আনট্রান্সলেটেড যে ভাবটা বা অনুভূতিটা, ওইটাকে একটা ভাষার মাধ্যমে উনি প্রকাশ করতেছেন। এটাই লেখকের বৈশিষ্ট্য, পার্টিকুলারলি যে লেখকরা যেটা করতে পারে যে নিজের ভিতরের আনট্রান্সলেটেড অনুভূতিটাকে সে একটা রূপ দিতে পারে। আপনার মধ্যেও অলরেডি ওই আনট্রান্সলেটেড অনুভূতি আছে, আপনি জাস্ট ওটাকে আপনি ভাষার মাধ্যমে রূপ দিতে পারেন নাই। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এই জন্যই কিন্তু আপনি যখন একজন ভালো লেখকের লেখা পড়েন, তখন আপনার যে ফিলিং হয় যে আরে এইভাবে তো দারুণ তো, এটা কারণ হচ্ছে আপনার ভিতরে অলরেডি উপলব্ধিটা আছে, এই জন্যই আপনি বলতেছেন দারুণ। কারণ আপনি রিয়েলাইজ করতেছেন বিকজ ওই এলিমেন্টটা আপনার ভিতরে অলরেডি এক্সিস্ট করে। ঠিক আছে? অর্থাৎ আপনি এখন আহ, এই আনট্রান্সলেটেড অনুভূতিটা মনের ভিতরে কিভাবে থাকে, একটা বিক্ষিপ্ত স্টাইলে থাকে। ঠিক আছে? এটা যখন মানে যেটাকে আমরা অনেক সময় বলি যে ফাজি, ফাজি ফর্মে, অর্থাৎ এটা কোনো কংক্রিটাইজ ফর্ম থাকে না, ফাজি ফর্মে থাকে। আমাদের মনের ভিতরে যে আনট্রান্সলেটেড অনুভূতিগুলো থাকে, যেগুলোকে আমরা কখনো বলিনি বা কখনো লিখিনি, এরকম যে আনট্রান্সলেটেড অনুভূতি যেগুলো থাকে, এটা হচ্ছে একটু ফাজি ফর্মে থাকে, মানে এটা কংক্রিটাইজড কোনো ফর্মে থাকে না। অর্থাৎ খুব পার্টিকুলারলি যে এটাকে একটা ভাষা দিয়ে মানে এটার কোনো পার্টিকুলার একটা ফর্ম থাকে না। তো এটা মানে একটু ইয়ে থাকে, বাট অনুভূতিটা থাকে। তো ওয়ান্স মানে যখনই কেউ এটাকে একটা ভাষায় লিখে ফেলে, বা যখন সে জিনিসটাকে একটা ভাষাতে সে যখন ট্রান্সলেট করে ফেলে, বা আহ, লিখে ফেলে বা বলে ফেলে বা শুনে ফেলে, যেটা যখন ঘটে, তখন তার ওই অনুভূতিটা একটা কংক্রিটাইজড ফর্ম চলে আসে। ওই ফাজি ফর্মটা তখন একটা কংক্রিট ফর্মে চলে আসে। ঠিক আছে? তো তখন ওটা মনের মধ্যে গেঁথে যায়, ওই ভাষাটাই গেঁথে যায়, ওই স্টাইলটাই গেঁথে যায়, ওই ফর্মটাই গেঁথে যায়। এবং যখনই ওই অনুভূতিটা আসে, সে তখনই বারবার ওই পার্টিকুলার ফর্মেই অনুভূতিটাকে সে দেখতে পায়। এই জন্য খুব বেশি বই পড়ার একটা সমস্যা হচ্ছে এটা, যে কেউ যখন খুব বেশি আহ কোনো একটা আইডিয়াকে, যখন কোনো একটা ধারণাকে বা ইয়াকে, কনসেপ্টকে কেউ যখন বা কনসেপ্ট না, আমি বলবো যে অনুভূতিকে কেউ যখন ফাজি ফর্ম থেকে কেউ যখন কংক্রিটাইজ ফর্মে অলরেডি একবার দেখে ফেলে, সেটা 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 লেখার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, বা পড়ার মাধ্যমে হোক, যেভাবেই, সেটা যখন সে একবার সে ওটাকে সে দেখে ফেলে, তখন তার মন অটোমেটিক চায় কিন্তু যেটা অলরেডি সে ট্রান্সলেট করছে ওইটাতেই ফিরে আসতে। অর্থাৎ অনুভূতিটার যে একটা ওপেননেস ছিল, সেটা তখন থাকে না। তখন ওটা একটা পার্টিকুলার ফর্মের অনুভূতি হয়ে যায়। এবং সে যখন ওই অনুভূতিটা যখন তার আসে কোনো একটা ঘটনাতে, সে তখন বারবার ওই পার্টিকুলার ফর্মেই ফেরত যেতে থাকে। অর্থাৎ আহ বেশি বই পড়লে ভালো, কিন্তু বই পড়ার সাথে সাথে মাথায় সবসময় রাখতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে কি, বই অবশ্যই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, কিন্তু বই পড়ার সাথে সাথে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি এখান থেকে যেটা বলতেছে সেটা একটা ধারণা, সেটা একটা কনসেপ্টকে সে একটা রিপ্রেজেন্ট করতেছে, একটা রিপ্রেজেন্টেশন। এটার আরো অন্যান্য রিপ্রেজেন্টেশন থাকতে পারে, এবং নিজেকে উদ্যোগী হয়ে অন্যান্য রিপ্রেজেন্টেশন গুলাকেও চিন্তা করতে হবে। অর্থাৎ একটা কংক্রিটাইজড ফর্মে কেউ যখন কোনো কিছু বলে বা কোনো লেখা যখন আমরা দেখি, তখন আমাদেরকে আবার একটা এক্সট্রা এক্সারসাইজ করা উচিত, সেটা হচ্ছে যে ওইটাকে আবার অ্যাবস্ট্রাক্টিফাই করা উচিত। হুম। আপনার কাছে কি কখনো এটা মনে হয়েছে ভাইয়া যে ফর এক্সাম্পল একটা পার্টিকুলার জিনিসের উপরে যখন আমি একটা বই পড়তেছি, সেই থিঙ্কিং আমার একটা থিঙ্কিংটাকে তো সেটা প্রভাবিত করতেছে, ওকে ফাইন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি যদি ওই পার্টিকুলার ডোমেইনের ওই পার্টিকুলার টপিকটার উপরে যদি আরো ডিফারেন্ট বেশ কয়েকটা লিটারেচার পড়ি, হুম, তখন কিন্তু আমার কি একটা, আমার মধ্যে কি একটা ট্রেন্ড জাগ্রত হয় না, যেটা আপনি আমাকে শিখাইছিলেন, যেটা আপনি আমাকে বুঝাইছিলেন,
বলছিলেন যে হ্যাঁ, যে ট্রেন্ডটা বোঝার জন্য আসলে ওই সিমিলার ডোমেইন, সিমিলার টপিকের আরো ডিফারেন্ট কয়েকটা লিটারেচার আমার পড়া লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি উদাহরণস্বরূপ বলি, যাতে করে আসলে খুব বেশি বই না পড়লে খুব বেশি বই করার কারণে যাতে একটা বিষয় আমি খুব বেশি চিন্তার খুব আড়ষ্টতা চলে না আসে, সেটার জন্য কি আমি ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট লিটারেচারে কি আমি রিভিউ করতে পারি না আমি ওই পার্টিকুলার টপিকের উপর, যাতে যার কারণে যাতে করে আমার মধ্যে একটা আড়ষ্টতা না আসে, হ্যাঁ, অবশ্যই। আমার চিন্তা আমরা চেতনার মধ্যে একটা সীমাবদ্ধতা না চলে আসে। অবশ্যই, এবং সেটা করা উচিত। এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারলে সুবিধাটা যেটা হয়, যখন আর কি নিজেও আবার ওইটাকে অ্যাবস্ট্রাকশন যখন করবো আমি, কারণ অনুভূতিটা তো একটা ফর্মে ট্রান্সলেটেড হয়ে আসলো, আমি বারবার ওই ফর্মে ফিরে আসতেছি। এখন অন্যান্য ফর্ম যখন আমি দেখতে পাবো, তখন আমার ক্ষেত্রে সুবিধা যেটা হবে যে আমি তখন ওই ফর্মটাকেই আবার আবার অ্যাবস্ট্রাক্টিফাই করতে পারবো। সো অ্যাবস্ট্রাক্টিফাই করলে তখন যেটা হবে যে ফর্মটা, এগেইন ইট উইল বিকাম ফর্মলেস, বাট সেটা আর ফাজি থাকে না। সেটার একটা ফর্মলেস এন্টিটিতে পরিণত হয়। অর্থাৎ ফাজি ব্যাপারটা হচ্ছে যে ফাজির মধ্যে ফর্মলেসনেসও আছে, আবার একটা কনফিউশনও আছে, দুইটা জিনিসই আছে। তো ওইটা যখন একটা ফর্মে চলে আসে, তখন হচ্ছে কনফিউশনটাও চলে যায়, আবার ফর্মলেস ব্যাপারটাও চলে যায়। আবার ওইটাকে যখন আমরা চিন্তার মাধ্যমে জেনারেলাইজ করে অ্যাবস্ট্রাক্টিফাই করি, তখন সেটাতে কনফিউশনটা আর থাকে না, কিন্তু ফর্মলেস ব্যাপারটা আবার চলে আসে। অর্থাৎ কোনো অনুভূতির যে ফর্মলেস যে ব্যাপারটা, ওইটাকে ধারণ করতে পারা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এবং সেটা যদি কেউ কখনো কোনো ফর্মে জিনিসটা অলরেডি সে পড়ে থাকে বা দেখে থাকে, সেটাকে আবার নিজেকে ট্রাই করে সেটাকে ফর্মলেস করতে হবে। বাট ওই ফাজিনেসটা হয়তো বা তখন আর থাকবে না, বিকজ কনফিউশনটা কেটে যায় ওয়ান্স এটা একটা ফর্মে অলরেডি যখন চলে আসে তখন। তারপর আবার যখন নতুন করে আবার ফর্মলেস করা হয়, তখন কনফিউশনটা আর থাকে না, কিন্তু ফর্মটাও আর থাকে না। এই এখন, বাট সেটা আমাদের মেইন বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফাজি ফর্মের যেটা ব্যাপারটা থাকে কি, ফাজি ফর্মটা হচ্ছে মানুষ করে কি, জীবনের যে অভিজ্ঞতার যে আলোকে, সেটা মানুষ অবচেতনেই এই ফাজি ফর্মটাকে পরিবর্তন করতে পারে। কিন্তু এই যে কংক্রিটাইজ ফর্মটাকে সাধারণত কিন্তু কেউ ঘাটায় না, নর্মালি ঘাটায় না। এটাই হচ্ছে বিষয়টা। সো একবার সেটা মনে গেঁথে গেলে বারবার ফিরে ফিরে আসা শুরু করে। এই জন্য এটাই হচ্ছে বই পড়ার বিড়ম্বনা। কিন্তু এই বিড়ম্বনাটার সাথে এক্সট্রা একটা বিড়ম্বনা নিতে হয় কাঁধে। সেটা হচ্ছে যে আমি যদি বই পড়ি, আমাকে মাথায় অলওয়েজ রাখতে হবে যে আমি যা পড়তেছি সেটা একটা ফর্ম, এবং সেটাকে আবার ফর্মলেস অবস্থায় নিয়ে যেতে হবে, যাওয়া উচিত বলে আমি মনে করি। এটা হচ্ছে আমার দিক থেকে আমার বক্তব্য। তো মানে আমার মেইন কথাটা হচ্ছে যে লেখক যেটা বলতেছে, যে জায়গাটা মেইন কথাটা আমি ফেরত আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একজন লেখক যেটা বলতেছে বা উপলব্ধি যেটা লেখক করতেছে, সেটা পাঠক তখনই বুঝতে পারে। একজন পাঠক একজন লেখকের উপলব্ধি তখনই বুঝতে পারে যদি সেইটা, সেই অনুভূতিটা, সেই উপলব্ধিটা অলরেডি পাঠকের মধ্যে যদি বিরাজ করে থাকে। তো এটা একটা অদ্ভুত একটা কিন্তু সমস্যা আছে, এটার ডাইলেমা আছে এটাতে। সেটা কিরকম, যে পাঠক আর লেখকের দুজনেরই যদি মনের গঠন কাছাকাছি না হয়, তাহলে কিন্তু একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। মানে এমন বলতেছি না যে ভালো মানুষ মানে মাত্রই মানে ভালো মানুষ হলে পাঠককেও ভালো মানুষ, মানে লেখক যদি ভালো মানুষ হয়, পাঠককেও ভালো মানুষ হতে হবে, এরকম কিছু বোঝাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সচেতন মূল্যবোধ যেটা আছে, মানে সচেতন মূল্যবোধ গুলা দুইজনের আলাদা হইতে পারে, কিন্তু সুন্দর অসুন্দর, সাদা কালো, লাল নীল, এগুলার বোধ কাছাকাছি হইতে হবে। মানে কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর, একটা খারাপ মানুষও কিন্তু একটা সুন্দরকে সুন্দর বলে, আবার একটা ভালো মানুষও সুন্দরকে সুন্দর বলে। অর্থাৎ তার যে সচেতন মূল্যবোধ, সেটার ক্ষেত্রে দুজন ডিফার করতে পারে। যে আচ্ছা ঠিক আছে, আমি খারাপ কাজ করতেছি, আমি বুঝতেছি আমি খারাপ কাজ করতেছি, আমি ওই জায়গায় থাকতে পারি, কিন্তু আমি ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটা অ্যাটলিস্ট বুঝি। তো ওই যে পার্থক্যের যে সেন্সটা, এইটা কিন্তু
পাঠকের এবং লেখকের মোটামুটি কাছাকাছি থাকা লাগে, আদারওয়াইজ পাঠক লেখককে ধরতে পারবে না বা লেখক পাঠকের কাছেও পৌঁছাতে পারবে না। এবং সাধারণত আমরা যে সমাজে বাস করি সে সমাজের স্ট্রাকচারটাই এমন যে আমাদের যে শিক্ষা, সংস্কৃতি, পরিবার, এই যে গঠনটা, এইটা আমাদেরকে মোটামুটি এক কাতারেই কিন্তু নিয়ে আসে। মানে হচ্ছে যে সমাজের মানে চোর বলেন, ডাকাত বলেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, সাদা মানুষ, দুর্নীতিবাজ, এদের সবারই কিন্তু মোটামুটি মানবিক গঠনটা কিন্তু সেম। মানে কে ভালো কে খারাপ এটা কিন্তু প্রশ্ন না, মানবিক গঠন মোটামুটি সেম। মানবিক গঠন বলতে আসলে কি বোঝায়? যে ভালো এবং খারাপের ভিতরে যে পার্থক্য বুঝতে পারার যে বিষয়টা, বা আমি যেটা বলতে চাচ্ছি সাদা কালোর মধ্যে পার্থক্য, লাল নীলের মধ্যে পার্থক্য, সুন্দর অসুন্দরের মধ্যে যে পার্থক্য, এইটা যে বুঝতে পারে। একটা চোরও কিন্তু বুঝে যে কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ। চোর হয়তো বা খারাপ কাজ করতেছে নিজে, কিন্তু সে কিন্তু বোঝে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ। এটাই তো তার বিবেক। বিবেক। তো আমি বলতে চাচ্ছি যে বিবেক আমাদের একটা সমাজের ভিতরে, আমরা যারা একই শিক্ষা দীক্ষার ভিতর দিয়ে যাই, আমাদের যে সোশ্যাল সিস্টেম, এই সিস্টেম এই সিস্টেমের কারণেই আমাদের মোটামুটি সবার বিবেকের যে বিবেকটা মোটামুটি সেম। এখন বিবেকের দংশন সেম না হতে পারে, যে কারোর বিবেকের দংশনে সে খারাপ কাজটা করতেছে না, কেউ কারোর বিবেকের দংশনই হচ্ছে না এই জন্য সে বেশি বেশি করে খারাপ কাজ করতেছে, এটা হইতে পারে। কিন্তু বিবেক মোটামুটি সেম, মোটামুটি ইউনিফর্মলি জিনিসটা আমাদের, এটার কারণ আমাদের শিক্ষা, পরিবার, সব কাছে থেকে যে আমরা যে একটা একটা যে সিস্টেমের মধ্যে দিয়ে যে আমরা যাই, এই সিস্টেমটাই আমাদেরকে ওভাবে ট্রেন আপ করে। এই সিস্টেমের মধ্যে ভালো খারাপ সব রকম মানুষই থাকবে, কিন্তু বিবেক মোটামুটি সবার সেম, বিবেকের দংশন সেম না হলেও। তো বিবেকের দংশন ফ্রেজটা আমার মধ্যে অনেক, কথাটা আমার মধ্যে বেশ ফ্যাশনেবল লাগতেছে। একটু জাস্ট ছোট্ট করে বলে রাখলাম, বিবেকের দংশন, আচ্ছা ঠিক লাইক আছে। বিবেকের দংশন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বিবেকের কন্টিনিউ, দংশন। প্লিজ কন্টিনিউ। তো এখন প্রবলেমটা হইতেছে কি, এইটা তো ডাইলেমাটা। এখন প্রবলেমটা মানে হচ্ছে যে একটা ডাইলেমাটা কিভাবে ডাইলেমাটা হচ্ছে আমি বলি, যে মোটামুটি পাঠক এবং লেখক এক কাতারের হইতে হয়, বিবেকটা এক কাতারের হইতে হয় যদি পাঠকের সাথে লেখকের মধ্যে কমিউনিকেশন যদি করা দরকার হয়, বা কমিউনিকেশন যদি হওয়াইতে চান আপনি। ঠিক আছে। তা এখন একটা প্রশ্ন, যে এ, যদি এই কাতারের বাইরে থেকে যদি কেউ আসে, তখন তার কথা শুনলে বা লেখা পড়লে কি আমরা কিছু বুঝতে পারবো? এটা হচ্ছে কোশ্চেনটা। যার বিবেকটাই ডিফারেন্ট, এরকম একটা জায়গা থেকে যদি কেউ আসে, তো এই পর্যায়ে ফার্স্টে মানে কিছু ব্যাপার পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে যে যেসব কথাগুলো মনে করেন যে র্যাশনাল রিজনিং, মানে সেটা আমি বলতেছি না, সেটা কথা বলতেছি না। র্যাশনাল রিজনিং কিরকম, যে র্যাশনাল রিজনিং ওইটাকে আমরা একটা ইউনিভার্সাল স্ট্রাকচার আছে এটা, যেটাকে আমরা যুক্তি বলি। এই অংশটা মোটামুটি প্রিমিটিভ টাইপের, মানে মানুষের মধ্যে একটা প্রিমিটিভ, মানে এই যুক্তিটা বুঝতে মোটামুটি জীবন মানে জিনগত ভাবেই আমরা এই যুক্তির ব্যাপারটা আমরা বুঝি। আহ মানে ভাষার সাথে সাথে আমরা যে ছোটবেলা থেকে যে আমরা ভাষাটা যে রপ্ত করি, ভাষার সাথে সাথে যুক্তির যে যুক্তি অনুধাবনের যে প্যাকেজ, এটা কিন্তু ফ্রিতে চলে আসে। এই জন্য যার যার ভাষা আছে তার যুক্তিও আছে। ঠিক আছে। তো আমি ওই রকম রেশনাল রিজনিং এর বা যুক্তির জায়গাটা থেকে কথাটা বলতেছি না। মানে রেশনাল স্ট্রাকচার আবার রিজনিং এর স্ট্রাকচার সবাই বুঝে। মানে আহ মানে আমরা যেহেতু যুক্তি ভাষা দিয়ে বুনি, মানে ভাষা ছাড়া যুক্তির যেহেতু দৌড় নাই, আহ উম, এই জন্য আমি এটা কথাটা বলতেছি যে মানে মানে যেহেতু মানুষ ভাষা জানে, তাই যুক্তিও বুঝতে সে সক্ষম কোনো প্রকার এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, মানে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, পারিবারিক গঠন ইত্যাদি এগুলো ছাড়াই। অর্থাৎ মানুষ যুক্তি বুঝতে সক্ষম কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়াই। এটা সে ভাষার সাথে সাথে সে অটোমেটিক ওই প্যাকেজটা চলে আসে তার। সো দুইজন ভিন্ন কাতারের মানুষের ভিতরে যে যৌক্তিকতা যেটা, ওটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ
যৌক্তিক ব্যাপারটা সেম থাকবে, অর্থাৎ রেশনাল রিজনিং ওইটা সেম থাকবে, আলাদা অন্য জায়গায়। বিবেকের আলাদা, বিবেক তো যুক্তি না। তো মানে আমরা যখন মনে মনে একটা মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রেশনাল রিজনিং এর আওতাধীন মানে কথা দিয়ে দুইজন ভিন্ন কাতারের মানুষ কমিউনিকেট কিন্তু আসলে করতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি যে গরম লাগতেছে, ফ্যানটা ছেড়ে দেন, বা আমি আপনারা বললাম খিদে লাগছে ভাই, দুইটা ভাই ভাত আমার সাথে খান। হ্যাঁ, এই ধরনের কমিউনিকেশনের যে স্ট্রাকচারটা, এটা ইউনিভার্সাল, এটা কাতার ভিত্তিক না, এটা বিবেকের সাথে কিছু না, এটা ইউনিভার্সাল স্ট্রাকচার, যৌক্তিক। তো কাতারের ব্যাপারটা চলে আসে যখন আমরা ভাবের কথাটা আদান প্রদান করি, মানে অর্থ উপলব্ধি, আহ, যেটা রেশনাল রিজনিং এর বাইরে আছে, যে কথাগুলা অবস্থিত, ভাবের কথা, এইগুলা যখন আমরা কমিউনিকেট করার চেষ্টা করি, তখনই আসলে কিন্তু ওই কাতারের ব্যাপারটা চলে আসে। যদি সেম কাতারের না হয়, তাহলে এই ভাবের কথা বুঝতে পারবে না পরস্পর। কথাগুলো আমার কাছে খুব কঠিন লাগতেছে, আমি আসলে একটু এখনো বুঝতে পারতেছি না। অনেস্টলি স্পিকিং, আমার আসলে ধরতে খুব আচ্ছা, কষ্ট হচ্ছে। বাগান, আচ্ছা, আমি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জিনিসটাকে একটু অন্যভাবে বলি। পৃথিবীর সব মানুষ যেহেতু ভাষা জানে, ভাষার কারণে তার ভিতরে যুক্তির একটা প্যাকেজ কিন্তু চলে আসে। অর্থাৎ যে ভাষা জানে, তার ভিতরে যুক্তির একটা স্ট্রাকচার, ইউনিভার্সাল স্ট্রাকচার থাকে, জিনগতভাবে সে চলে পেয়ে যায় সেটা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো মানুষই যেটা হচ্ছে যে রেশনাল রিজনিংটা কিন্তু বুঝবে। মানে আমার গরম লাগতেছে, ফ্যানটা ছেড়ে দিব, আমি, আমার খিদা লাগছে, খাবো। তো এগুলো তো রেশনাল কথাবার্তা, এগুলো তো যৌক্তিক কথাবার্তা। তো এইটা আপনি কমিউনিকেট করতে পারবেন একটা মানুষের সাথে আরেকটা মানুষ, তার দুইজন ভিন্ন কাতারের হলেও আপনার কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা সব মানুষের মধ্যে কমন। কমন না কোনটা তাইলে? কমন না হচ্ছে যে জায়গাটা, আপনি যদি সেম বিবেকের না হয়ে থাকেন, দুইজন মানুষ যদি সেম বিবেকের না হয়ে থাকে, তখন যেটা ব্যাপারটা ঘটে, ভাবের কথা যেটা হচ্ছে যুক্তির কথা না, যেটা হচ্ছে ভাবের কথা, ওইটা আদান প্রদান তখন আর করা সম্ভব হয় না। মানে আমি বলতে চাচ্ছি, আপনার এবং রবীন্দ্রনাথের বিবেক সেম, কাছাকাছি। যেই কারণে রবীন্দ্রনাথের একটা কথা সে যখন উপলব্ধি হিসাবে সে যখন ওটা উপস্থাপন করে, আপনি ওটা পড়ে আপনার মনে হয় আরে বাপরে বাপ কি সুন্দর একটা কথা বলছে, বিকজ আপনার ভিতরেও ওই উপলব্ধিটা কিন্তু অবস্থিত আছে। অর্থাৎ আপনার সুন্দর অসুন্দর বোঝার যে দৃষ্টিভঙ্গি, রবীন্দ্রনাথেরও কিন্তু তাই। অর্থাৎ আপনার এবং এবং একটা চোরের সাথেও তার কিন্তু মিল আছে অনেক, এইসব দিক থেকে যদি চিন্তা করেন। আর একটা খুব ভালো মানুষের সাথেও মিল আছে। আপনি, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সমাজে যেই মানে সিমিলার সমাজে, মানে আপনি এই সমাজে তো আমরা সবাই মোটামুটি সিমিলার একটা সমাজে বাস করি। এই সমাজে যে চোর, যে ভালো, যে ডাক্তার, যে সব রকম মানুষ, আপনি ভালো খারাপ যাই হোক না কেন, মনের গঠন হচ্ছে মোটামুটি কাছাকাছি। মানে একটা, কোনটাকে সে সুন্দর এবং কোনটাকে অসুন্দর বলবে, লাল নীলের যে পার্থক্য সে কিভাবে করবে, এই ব্যাপার স্যাপারগুলা মোটামুটি সমাজের সবার ভিতরে ছে, মানে ওই সমাজের অর্থাৎ ওই এক কাতারের ভিতরে যারা আছে, ওই অর্থাৎ একটা সমাজে যদি আপনি যদি এক কাতারের মধ্যে থাকেন, অর্থাৎ যে একটা সমাজে যদি, একটা সমাজের মধ্যে, সমাজটা একটা সিস্টেম, এই সিস্টেম থেকে কবি বের হবে, চোর বের হবে, খারাপ মানুষ বের হবে, ভালো মানুষ বের হবে, সব রকম বের হবে। তো এই সিস্টেমটা মানুষের ভিতরে একটা বিবেকের একটা ওয়ে তৈরি করে দেয়। তো এখন যার ভিতরে বিবেকের দংশন বেশি, সে খারাপ কাজ করে না। যার সে খারাপ, আর যার ভিতরে কোনো বিবেকের দংশন কম, সে খারাপ কাজ করেও তার অসুবিধা হয় না। বাট সে জানে যে সে খারাপ কাজ করতেছে, এমন না যে সে জানে না সে খারাপ কাজ করতেছে। So, একটা সমাজের থেকে যখন বিভিন্ন ধরনের মানুষ আসে, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, মোটামুটি সেম কাতারের, মানে উম, তার মানবিক গঠনটা মোটামুটি সেম। এই সমাজ যে যে কাতারটা, এই ফ্রেজটা আসলে
মানেটা কি সমাজের কাতার বলতে? আম, আমি যদি খুবই মানে বাস্তবিক ভাবে, অর্থাৎ আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা অনুসারে যদি আমি বলি, আমার কাতার বলতে আমি কি এটা বাংলাদেশের কোন একটা পার্টিকুলার দেশের, বাংলাদেশের কোন একটা পার্টিকুলার বিভাগের, একটা পার্টিকুলার অঞ্চলের মানুষের আহ উম, মানুষ সম্পর্কে বলতেছি? মানে সমাজের যে কাতার, এই কাতারটার আসলে ডেফিনেশনটা কি? আপনি এটাকে কিভাবে ডিফাইন করতেছেন? সমাজের হুম। কাতারটা আসলে কি? মানে সিস্টেমটা আমি তো বুঝলাম, সমাজের ব্যবস্থা এটা তো আজকালকার এই যুগে, এই 2024-এর শেষের দিকে, 2025 শুরুই হয়ে গেছে প্রায় প্রায়। তো 2024-25, এই 2025-এর যেই সমসাময়িক যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এটা তো কম বেশি সবখানেই একই রকম। সেটা হোক, সেটা পশ্চিম হোক, সেটা আমেরিকা হোক, এটা সাউথ এশিয়া হোক, এটা সেন্ট্রাল হুম। এশিয়া হোক, হুম। সবখানেই সমাজ ব্যবস্থা কিন্তু কাইন্ড অফ সেম। এবং সেখানে কিন্তু সোশ্যাল নর্মস, এটিকেটস, কালচারাল ভ্যালুজ, মোরাল ভ্যালুজ হুম। এবং যে কার্টেসি আছে, সবখানেই প্রায় সেম। এবং মানুষের কনসাসনেসের যে ব্যাপারগুলা, সেটা কিন্তু আপনার আহ অনেকটাই সমান হয়ে গেছে, একই হয়ে গেছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবার ভাবের আদান প্রদানের খুব সহজ কিছু মাধ্যম হিসেবে তারা কিন্তু তাদের নর্মস গুলাকে তারা হচ্ছে আরেকজনের সামনে তুলে ধরতে পারে। তো কাতার বলতে আসলে বেসিক্যালি আমি কি বোঝাচ্ছি? এখন রবীন্দ্রনাথের সাহিত্য বুঝতে গেলে তো আসলে আমরা বুঝতে পারতেছি, এখন আমাদের কোন কাতারের মানুষজন আসলে রবীন্দ্রনাথের ওই বিবেকটাকে ধরতে পারবে না? তাদের তাহলে কাতারটা, রবীন্দ্রনাথের সমাজের কাতারটার মধ্যে যে ডিফারেন্সের যে ব্যাপারটা, সেটা আসলে তাহলে কোথায় তৈরি হবে? যে হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের সাহিত্য বুঝতে পারতেছি, সেটা হোক যেই পেশার মানুষই হোক না কেন, অথবা যেই কর্মর মানুষই হোক না কেন, সে চোর হোক, সে আহ শিক্ষিত একজন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, অথবা আহ এক্স ওয়াই জেড, যাই যাই হোক না কেন, কাতারটা আসলে, তাহলে কাতারের ডেফিনেশনটা আসলে কি হবে? কারণ ঠিক এখানে আছে, আসলে কাতারের কোনো রবীন্দ্রনাথের লেখা তো হয়তো একজন পশ্চিমা একজন মানুষও পড়তে পারেন, একজন ব্রিটিশ পড়তে পারেন, ইংলিশে ট্রান্সলেট করা একজন, ইংলিশে ট্রান্সলেটেড একটা প্রবন্ধ পড়তে পারে। তাহলে কাতারের ডেফিনেশনটা আসলে কি সমাজ ব্যবস্থার ক্ষেত্রে? আচ্ছা, এগুলো আসলে খুব কংক্রিটলি ডিফাইন করা মুশকিল, কারণ সবকিছু ডেফিনিশনের উপর ভিত্তি করা হয় না। অনেক সময় একটা বুঝ থাকতে হয়। তো কাতারের যে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে, যেটা দিয়ে আমি কাতার বলতে বোঝাচ্ছি, এক কাতার বলতে বোঝাচ্ছি হচ্ছে যে একই রকম কাছাকাছি সিস্টেমের ভিতর দিয়ে মানুষ আহ, বেড়ে উঠে যায়, যেটা সেটাকে আমি কাতার বলতেছি। রবীন্দ্রনাথ যেই সামাজিক সিস্টেমের ভিতর দিয়ে বেড়ে উঠছে, আপনি কি সামাজিক সিস্টেমের একটা উদাহরণ দিতে পারেন যে হ্যাঁ, এই সিস্টেম, এই সিস্টেম, তাহলে আমি ডিফারেন্সিয়েট করে অ্যাটলিস্ট ওটা গেস করতে পারতাম। চিন্তা করেন, খুব সিম্পলি ধরেন, আপনি আপনার যে সিস্টেম আপনার উপরে আইন প্রয়োগ করতেছে, যে সিস্টেম আপনাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনি যে বই পড়তেছেন, আপনি তো একটা বই পড়তেছেন, বই পড়ে তো বড় হচ্ছেন। রবীন্দ্রনাথ তো ওই রকমই একটা বই পড়ে বড় হয়েছে। আপনিও যে ধরনের স্টাইলে অ আ ক খ শিখছেন, রবীন্দ্রনাথ তাই শিখছে। আপনি যেভাবে মিথ্যা কথা বলা, খারাপ এটা যে শিখছেন একটা বই পড়ে, রবীন্দ্রনাথ তো তাই পড়ছে। ডিফারেন্ট করে কিছু পড়ে নাই খুব বেশি। মানে তার সময়ের কারণে অনেক কিছু নুয়ান্সেস গুলো চেঞ্জ হতে পারে, কিন্তু মোটামুটি আপনি আর রবীন্দ্রনাথ একই টাইপের সমাজের ভিতর থেকেই বের হয়েছে। আম, যে সমাজে ভালো মন্দ, উম, সুন্দর অসুন্দর, এটার যে বোধটা মোটামুটি সেম। ফুল যেটা সুন্দর জিনিস, এটা আপনার সমাজও বলে, রবীন্দ্রনাথের সমাজও বলে। আপনাকে কেউ বলছে যে ফুল আসলে সুন্দর কিছু না, ফুল খুবই কুৎসিত একটা জিনিস? আপনার সমাজ কিন্তু আপনাকে ফুলকে সুন্দর বলেই শিখাইছে। তো আমি বলতে চাচ্ছি যে, মানে রবীন্দ্র, এবং তার থেকে বড় কথা, রবীন্দ্রনাথের লেখা পড়ার জন্য আপনি উপযুক্ত বেশি, এর কারণ আপনি এমন একটা সমাজ ব্যবস্থার ভিতর থেকে আসছেন যেখানে আপনি মধ্যবিত্ত।
রবীন্দ্রনাথ উচ্চবিত্ত ছিলেন, কিন্তু আপনি বাট মোটামুটি আপনি ধরতে পারবেন তার অনুভূতির যে বিষয়গুলো। কিন্তু একদম যদি আপনি প্রান্তিক মানুষের কাছে যান, তার কাছে যদি রবীন্দ্রনাথের বই দেন, সে হয়তোবা জিনিসটাকে ধরতে পারবে না, হয়তোবা বা রবীন্দ্রনাথ তাদেরকে ধরতে পারবে না, বা সেও ধরতে পারবে না, রবীন্দ্রনাথ তারা ধরতে পারবে না। এরকম কিন্তু হতে পারে। সুতরাং একই কাতারের বলতে বোঝাচ্ছি যারা, যাদের বড় হওয়াটা মোটামুটি একই ধরনের সামাজিক স্ট্রাকচারের ভিতর দিয়ে বের হয়ে আসছে, এটাই কাতার। মানে আপনি যে কাতারের লোক, আজকে জার্মানিতে একজন ছেলে যে একটা মিউনিখে পড়াশোনা করতেছে, সেও খুব একটা ডিফারেন্ট না আপনার থেকে কাতারগত ভাবে। বুঝতে পারছেন? তো ওই সেন্সে আমি কাতার বলতেছি। এখন একদম ডিফারেন্ট কাতার কিরকম, যে যে মনে করেন এমন একটা সমাজে বড় হলো, যে সমাজ আসলে আমাদের এই সমাজের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে কমপ্লিটলি ডিফারেন্ট একদম। ধরেন একজন জঙ্গলে বড় হলো, একটা শিয়াল তারে বড় করলো ধরেন, বা এরকম ধরেন, আপনি চিন্তা করেন, বা হোয়াট এভার, টারজান, টারজান। তো দ্য আমি বেস্ট ওরকম না, এক্সাম্পল, টারজান, দ্য বেস্ট এক্সাম্পল। হ্যাঁ, তো আমি আসলে করতে যাচ্ছি না। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, মানে দুইটা ডিফারেন্ট কাতারের মানুষের মধ্যে আপনি রেশনাল কমিউনিকেশন করতে পারবেন, বিকজ রেশনাল কমিউনিকেশন, আমি তো বললাম আপনাকে যে রেশনাল যে লজিক, এটা সবার ভিতরেই আছে, বিকজ সবাই সবার ভাষা আসে আছে যেহেতু, সুতরাং লজিক বুঝে সবাই। ওইটা আপনি সবার সাথে সবাই কমিউনিকেট করতে পারবেন, দুইটা ডিফারেন্ট কাতারের মানুষও পারবে। গরম লাগতেছে ফ্যান ছাড়েন, খিদে লাগছে খাবার দেন, এগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা করতে পারবেন না সেটা হচ্ছে ভাবের কথা আদান প্রদান। এক কাতারের মানুষ আর এক কাতারের মানুষের ভাবের কথা বুঝতে পারবে না। ঠিক আছে, এইটা মানে, মানে কোনো কোনো মানুষের ক্ষেত্রে এমন হয় যে সে মানে তারা আর কি ভাবসমুদ্রে এতটাই ডুবে যায় যে রেশনাল স্ট্রাকচারে আসতে মানে খুব বিরক্ত বোধ করে, নোংরা লাগে। এদেরকে অনেক সময় আমরা কি বলি, পাগল, যে রেশনাল স্ট্রাকচারে আসতে চায় না। তো আবার মনে করেন যে ট্রমা একটা বিশাল এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, মানে এইটা মানুষকে কাতার চেঞ্জ করে দিতে পারে। আবার এমন কাতারে মানুষকে নিয়ে যেতে পারে যেখানে মনে করেন যে রেশনাল স্ট্রাকচারটাই কাটার মতো হয়ে যায়, ভীষণ মানে অনেক যন্ত্রণা তৈরি হয়, যে কারণে সে যখন সে রেশনাল স্পেসে যাওয়ার চেষ্টা করে, এদেরকে সরাসরি মানে আমরা আমরা তখন হচ্ছে পাগল বলি। মানে এর কারণ হচ্ছে তাদের সাথে মানে রেশনাল কমিউনিকেশন করা যায় না, যেটুকু মানে সে করে তা শুধু বাঁচার তাগিদে করে। আহ, আর পাগল যে শুধু এদেরকেই বলে তাও না, তবে সেটা নিয়ে এখানে আলোচনা, সেটা মেইন বিষয় না। আমি জাস্ট এখানে একটা ডাইগ্রেস করলাম একটু, বাট এটা ইম্পর্টেন্ট কথা না। ভাবের পাগল নিয়ে আমি একটু বললাম যে কারা ভাবের পাগল। ভাবের পাগল হচ্ছে তারা যারা রেশনাল স্ট্রাকচারটা যাদের পছন্দ না, তাদেরকে ভাবের পাগল বলে। এনিওয়ে, এটা আমাদের মেইন টপিক না। তো মেইন যে প্রশ্নটা, এটা হচ্ছে হ্যাঁ। রেশনাল স্ট্রাকচারটা যদি একটু ছোট্ট করে জাস্ট বলতেন, এক দুই লাইনে ছোট্ট করে, রেশনাল স্ট্রাকচারটা আসলে কি? জি, রেশনাল স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছিলাম। হুম, তো আমি বলতেছিলাম যে রেশনাল স্ট্রাকচারটাকে আপনি জিজ্ঞেস করছেন আমাকে। রেশনাল স্ট্রাকচার হচ্ছে যেখান থেকে রেশনাল রিজনিং আসে, মানে যেখানে যুক্তি আসে, যেখান থেকে রেশনাল যুক্তি। মানে কিরকম, গরম লাগতেছে ফ্যান ছাড়বো, খিদা লাগছে খাবো, এগুলো হচ্ছে রেশনাল যুক্তি। এটা, এটার সাথে ভাবের কোনো কথা নেই। এটা হচ্ছে আপনাকে মানে এটার ভিতরে কোনো মানে এটার এই যুক্তির স্ট্রাকচার বুঝতে পারা, এটা যে কোনো মানুষই বুঝতে পারে, এটা যে কোনো কাতারের মানুষের ভিতরে অলরেডি ইনবিল্ট থাকে। সো রেশনাল স্ট্রাকচারটা হচ্ছে এটাই, যুক্তি, নর্মাল যুক্তি, যৌক্তিক কথাবার্তা। এগুলো আপনি যে কোনো কাতারের মানুষের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, কিন্তু ভাবের কথাটা করতে পারবেন না। আপনি শুধু ভাবের কথা আপনার নিজের কাতারের মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে,
এটাই হচ্ছে না। তো রবীন্দ্রনাথ আপনার কাছে মুগ্ধ লাগে, আপনার রবীন্দ্রনাথ পড়লে আমার ভালো লাগে, কারণ আমি এবং রবীন্দ্রনাথ দুজনেই, বা আপনি এবং রবীন্দ্রনাথ দুজনেই মোটামুটি কাছাকাছি সামাজিক স্ট্রাকচার থেকে আসছি, যে কারণে রবীন্দ্রনাথের ভাবের কথা আমি উপলব্ধি করতে পারি বা আমার ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, তো মেইন যে প্রশ্নটা ছিল যে যারা সাধারণ কাতারের মানুষ তারা কি অন্য কাতারের কথা বুঝতে পারবে কিনা, তো আমি মনে করি যেটা সেটা হচ্ছে পারবে না। মানে যেমন আমি লালন এর কথা বুঝতে পারি না, লালন শাহের কথা বুঝতে পারি না, এবং আমি এটাও নিশ্চিত যে যারা বুঝে বলে দাবি করে তারাও বোঝে না, মানে যদি না মানে তারা সাধক হয়ে থাকে। মানে ব্যাপারটা কিন্তু কিছুই না, মানে বোঝার জন্য যেই উপকরণগুলা লাগবে সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। লালন শাহের কথা বুঝতে হলে আপনার ভিতরে যে অলরেডি যে স্ট্রাকচারটা থাকা জরুরি সেটা সবার মধ্যে কিন্তু থাকবে না। তো এই উপকরণগুলো আপনি কিভাবে জোগাড় করবেন? আপনার আপনার ভিতরে এই স্ট্রাকচারটা যে আপনি, ওই স্ট্রাকচার আপনি বুঝতে পারবেন কি করে? এই উপকরণগুলো হচ্ছে আপনার যাপন এবং সাধনার মাধ্যমে এটা শুধুমাত্র অর্জন করা যায়। যেমন এটা সুফি সাধকরাও কিন্তু তাই, যে তারা হচ্ছে যে প্র্যাকটিস এবং সাধনা, যাপন এবং সাধনা, এইটার মাধ্যমে তারা হচ্ছে যে যেই কাতারের সমাজ তাকে প্রথমে তাকে দিয়ে শুরু তাকে তাকে আনছে, সেখান থেকে সে চেঞ্জ হয়ে অন্য কাতারে চলে যায় এবং যাপন এবং সাধনার ভিতর দিয়ে। মানে আমরা যারা সাধারণ কাতারের মানুষ, আহ মানে তাদের কিন্তু এটা, তারা কিন্তু যাপন এবং সাধনা ছাড়া আমরা ওই কাতারের কথাবার্তাগুলো বুঝবো না। তো মানে একজন সুফি আর একজন সুফির সাথে কিন্তু ভাবের আদান প্রদান করতে পারবে, কিন্তু সেটা যদি সাধারণ মানুষের সাথে এই কমিউনিকেশনটা করে এটা কিন্তু বিরাট ভুল হবে। ঠিক আছে, এর কারণটা হচ্ছে মানে আমাদের ভিতরে ওই বিশেষ ভাবটা বোঝার উপকরণটা অনুপস্থিত। মানে এই ফলে ভাবের অভাবে আমরা করব কি, কথাটাকে রেশনাল স্পেসে জোর করে ঢুকায় বোঝার চেষ্টা করব, অর্থাৎ যুক্তি দিয়ে জোর করে ওই ভাবের কথাটা তখন বুঝতে যাব, যেটার পরিণাম হবে হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন। এই জন্য এই ধরনের বিদ্যাকে গোপন রাখা কিন্তু বাঞ্ছনীয়। এটাকে বলে সাধকের গুপ্ত বিদ্যা। ঠিক আছে। তো সাধকের গুপ্তবিদ্যা। হ্যাঁ, It's a তো fancy যেমন term. It's a very fancy term. হ্যাঁ, সাধকের গুপ্ত বিদ্যাটা কি, মানে ব্যাপারটা হচ্ছে কি, সে যদি সাধারণ মানুষের সাথে ওই বিদ্যাটা বা ওই অনুভূতিটা কমিউনিকেট করতে চায়, সাধারণ মানুষের ভিতরে যেহেতু অলরেডি সেই অনুভূতিটা ধরার উপকরণ নিজের ভিতরে অলরেডি অনুপস্থিত, নাই যেহেতু, সুতরাং সে করবে কি, ওই কথাটাকে সে জোর করে রেশনাল ওয়েতে ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, রেশনাল স্পেসে নিয়ে যাবে সে, এবং নেয়ার কারণে যেটা হবে যে সাধকের কথাটা মিস ইন্টারপ্রেটেড হয়ে যাবে। এই জন্য একজন সাধক আরেকজন সাধকের সাথে কিন্তু ইজিলি ভাবের আদান প্রদান করতে পারলেও অন্য একটা র্যান্ডম মানুষের সাথে যে ওই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায় নাই বা ওই সাধনার ভিতর দিয়ে যে যায় নাই, তার সাথে কিন্তু এটা সব কথা কিন্তু সে বলতে পারে না। ঠিক আছে। তো আমি মানে ছোট পরিসরের ব্যাপারটা আমি মানে আমরা যদি মানে আপনি যদি দেখতে চান তাহলে সেটা হচ্ছে কবিতার ক্ষেত্রে আপনি দেখেন। মানে যেমন একজন কবির কবিতা কিন্তু পুরাটাই হচ্ছে ভাবের কথা, রাইট? তো কবিতা বুঝতে হলে কবিকে আপনাকে অনুভব করতে হবে। যার ভিতরে মানে যার ভিতরে সেই কবিকে বোঝার ইচ্ছা বা এমপ্যাথি নাই, সে কিন্তু কবিতা বুঝতে পারবে না। একইভাবে মনে করেন রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের মধ্যে যে ভাবের যে সংযোগ ঘটবে, সেটা সাধারণ পাঠকের বুঝতে হয়তো বা আপনার একটু কষ্ট হবে, কারণ তারা দুজনেই অ্যাটলিস্ট তাদের জ্ঞানের ক্ষেত্রে তারা হচ্ছে যে যে কাতারটা তারা আছে সেই কাতারটা একটু ডিফারেন্ট। দুজনেই হয়তো সেই জন্য দুজনের ভিতরে যে কমিউনিকেশন যখন হচ্ছে, একটা ভাবের কথা যখন রবীন্দ্রনাথ বলতেছে আইনস্টাইনকে, বা আইনস্টাইন বলতেছে রবীন্দ্রনাথকে, তো সেটা হয়তো বা সাধারণ আমিও যদি রবীন্দ্রনাথের কাতারের মানুষ, আপনিও মানুষ, আমরা হয়তো বা অনেকটাই ধরতে পারবো, এবং সাধারণ মানুষও ধরতে পারবে, কিন্তু মানে যতটা আইনস্টাইন আবার ধরতে পারবে ততটা হয়তো বা নাও ধরতে পারে, অথবা যতটা রবীন্দ্রনাথ আইনস্টাইনকে ধরতে পারবে তার ভাবের কথা ইত্যাদি, হয়তো বা না।
বাট এই ক্ষেত্রে আমি একটু ডিসাইডই করি, আমি মনে করি যে না, এরকম কোনো কিছু না। আমি মনে করি যে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের মধ্যে যে কথা হচ্ছে ওইটা আমরাও ধরতে পারবো, সবই সব এক ইকুয়ালি ধরতে পারবো, বিকজ আমরা মোটামুটি সেম সামাজিক স্ট্রাকচার থেকে আসছি। আম, কিন্তু সাধকের ক্ষেত্রে এই না বুঝতে পারাটা হচ্ছে একদম পর্বত সম। মানে হচ্ছে যে সাধক যদি আপনার সাথে ভাবের কথা বলে, বা একজন সাধক যদি আরেকজন সাধকের সাথে যদি ভাবের আদান প্রদান করে, আমরা নর্মাল সাধারণ কাতারের মানুষ, ইনক্লুডিং রবীন্দ্রনাথ, কিচ্ছু বুঝতে পারবো না। ঠিক আছে? এর কারণটা হচ্ছে আমাদের ভিতরে ওই অনুভূতিটাই ভিতরে উপস্থিত নেই, ওই উপকরণটাই নাই। উপকরণটা থাকলে, ফাজি ফর্মে থাকলে অ্যাটলিস্ট সেটা যখন আমি শুনতেছি তখন সেটা কংক্রিটাইজ ফর্ম করতে পারতাম, বাট ফাজি ফর্মেই নাই জিনিসটা। আম, সাধকের সাথে যখন সাধক কথা বলেন তখন আসলে তাদের কথোপকথনটা যে আমরা আসলে ধারণ করতে পারবো না, আই মিন বুঝতে পারবো না, এটাই কি আপনি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি যে সাধকের সাথে যখন সাধক তাদের সব কথা কথা, বলবে। হ্যাঁ তাদের সব কথা বুঝতে পারবো, তা পারবো না তা না। রেশনাল কথাগুলো বুঝতে পারবো, যৌক্তিক কথা বুঝতে পারবো, নর্মাল ভাবের কথাও বুঝতে পারবো। কিন্তু সাধকের ভিতরে বললাম তো যে সার্টেন কিছু এলিমেন্ট আপনার থাকবে, যেটা আপনি সাধনা ছাড়া ওই এলিমেন্ট গুলো আপনার ভিতরে আনতে পারবেন না। সাধনা না করে থাকলে ওটা কিন্তু আপনার ভিতরে থাকবে না। ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে তাদের ভিতরে কিছু এক্সট্রা অনুভূতি কিন্তু তৈরি হয়, যে অনুভূতিটা কিন্তু আপনার বা আমার নাই। জি, আমি জানি না আসলে এই কথাটা আসলে এখানে তোলা উচিত কিনা, তবে অপ্রাসঙ্গিক কিছুই না। সেটা হচ্ছে যে আমি একটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে, বইটার নাম হচ্ছে দ্য 40 রুলস অফ লাভ। দি 40 রুলস অফ লাভ। এটা হচ্ছে এলিফ শাফাকের একটা বই। আপনার হচ্ছে, হুম, এলিফ শাফাক হচ্ছেন একজন আপনার টার্কিশ অথর, হুম, টার্কিশ ব্রিটিশ অথর। তো সেখানে হচ্ছে উনি এই দ্য 40 রুলস অফ লাভে উনি মূলত হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি এবং শামস হুম, তাবরিজের যে কথোপকথন, শুধু হুম, কথোপকথন না, তাদের মধ্যকার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল এবং ইনওয়ার্ড আউটওয়ার্ডস, হুম, সমস্ত যে তাদের মধ্যকার যে মাস্টার ডিসাইপল, ডিসাইপল মাস্টার যে রিলেশনশিপ, এই টোটাল রিলেশনশিপের ব্যাপারটা উনি আসলে ওনার ওই বইতে বলেছেন। এবং আচ্ছা, টোটাল সামগ্রিক বইতেই রুমি এবং শামসের মধ্যকার বিষয়গুলোই, মানে তাদের ঘটনাটাই তুলে ধরা হয়েছে। তো আমি আসলে ওই বইটা পড়ার পরে আপনার এই কথার মধ্য দিয়ে আমি আসলে এটা বুঝতে পারতেছি যে আসলেই একজন সাধক যখন আরেকজন সাধকের সাথে কথা বলে তখন তাদের সমস্ত কথা, মানে যৌক্তিক কথা, রেশনাল কথা যেটা বলতেছেন, এটা ধরা যায়, কিন্তু কিছু কথা ধরতে কষ্ট হয়। সাধকের সাথে সাধকের যখন আলাপ হয় তখন সেটা আসলে সাধারণ মানুষের অনেক ক্ষেত্রেই, মানে ভাবের আদান প্রদানের ব্যাপারটা অনেক ক্ষেত্রেই বেশ বোধগম্যতা, একটা আড়ষ্টতা থাকে। ভাইয়াই আপনি প্লিজ বিষয়টা প্লিজ কন্টিনিউ করুন। আচ্ছা। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে দুইজন সাধক, যেহেতু সাধকরা অন্য কাতারে চলে যায়, এই কারণে তাদের ভিতরে যে কমিউনিকেশনটা হয়, তারা একজন আরেকজনকে বুঝলেও সাধারণ মানুষ যারা আমরা ওই কাতারের না, আমরা তাদের ভাবের আদান প্রদানটা অনেক সময় ধরতে পারবো না, এবং এটা সম্ভব না। এর কারণটা হচ্ছে ওই অনুভূতিটা বোঝার জন্য, যে বা ওই অনুভূতিটা আমার ভিতরে যেহেতু অলরেডি উপস্থিত নাই, তাই তারা যে কথাটা বলতেছে ওইটা আমি আমার ভিতরে উপস্থিত কোনো অনুভূতির সাথে ম্যাপ করাইতে পারবো না। ফলে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে তাদের এই কথাটাকে জোর করে আমি একটা রেশনাল স্পেসে নিয়ে যাব এবং সেটাকে রেশনালি ইন্টারপ্রেট করার চেষ্টা করবো, এবং সেটা করতে যেটা হবে সেটা হচ্ছে যে মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। তো এখন প্রশ্ন তাহলে যে সাধকরা কি আমাদের জন্য কিছুই রেখে যেতে পারবে কিনা, এটা তাহলে একটা বেসিক কোশ্চেন। আহ মানে কোনো ভাবের কথাই কি তাহলে সে তারা ভবিষ্যতের পাঠকের জন্য রেখে যেতে পারবে না? আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ পারবে, পারবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধাঁধার মাধ্যমে। ধাঁধা বা রিডল। ঠিক আছে, রিডল বা ধাঁধা এটা হচ্ছে ভাষার একটা খুব ইউনিক একটা উপকরণ, অনন্য উপকরণ। মানে অনেকটা আপনার ওই এনক্রিপ্টেড মেসেজের মতন। এখন ধাঁধার যে বৈশিষ্ট্য আপনি দেখেন খেয়াল করে, যে আপনি যদি কনটেক্সট না ধরতে পারেন তাহলে ধাঁধা কিন্তু সমাধান আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে মনে করেন যে সাধকের ভাব, হ্যাঁ, পাঠকের হৃদয় তৈরি যদি না হয়,
তাহলে ওই কনটেক্সটটা পাঠক ধরতে পারবে না, ফলে সে ওই ধাঁধাটাকে সে সলভ করতে পারবে না। অর্থাৎ সে ওটা চেষ্টাও করতে পারবে না যে ওইটাকে সে ডিকোড করবে। অর্থাৎ সে ওইটাকে রেশনাল স্পেসে নেয়ারই চেষ্টা করবে না, কারণ কথাটা ধাঁধা দিয়ে বলা। সো সেটাকে সে যদি কনটেক্সট না বুঝতে পারে, সে ওই জিনিসটাকে আর রেশনাল স্পেসে জোর করে বসাতে যাবে না। অর্থাৎ সে ওটার থেকে দূরে থাকবে। আহ আহ, এই কারণে তখন সাধকের কথাটা মিস ইন্টারপ্রিটেশন থেকে রক্ষা পাবে। পাঠক যদি মানে তার নিজের সাধনার মাধ্যমে নিজের মনটাকে উন্মুক্ত করতে পারে, তাহলেই একমাত্র সে ওই ধাঁধাটার কনটেক্সটটা ধরতে পারবে, এবং তারপরে সে ওইটাকে সমাধান করতে পারবে। কারণ কনটেক্সটটা যখন ধরে ফেলবে, তখন সে করবে কি, ওই কথাটা ধাঁধাটাকে সে ডিকোড করে ফেললে, ওইটাকে সে তখন নিজের ভিতরে, যেহেতু তার ভিতরে যেহেতু ওই সাধনার অনুভূতিটা আছে, সুতরাং সে ওইটাকে নিজের মনের মধ্যে ঢুকাতে পারবে, এবং ঢুকায় তখন ওই উপলব্ধিটাকে সে একটা ফর্ম দিতে পারবে। মানে এই জন্য বলা হয়, মানে আমি যে বলবো যে সেইন্টস হ্যাভ টু বি নেসেসারিলি মিস্টিক। ঠিক আছে? এটা কোনো ছেলে ভোলানো কোনো কাজ না, বা এটা ওরকম ছেলে ভোলানো কোনো ফাইজলামি করে এরকম করতেছে এরকম না। এটা মানে সাধক তার মনের কথা একমাত্র সাধারণ মানুষের কাছে একমাত্র হেয়ালি করেই বলতে পারে। কারণ সে যদি হেয়ালি করে না বলে, সে যদি মিস্টিক্যাল ওয়েতে না বলে কথা, তাহলে সাধারণ মানুষ যেটা করবে, তার ওই ভাবের কথাটাকে সে জোর করে রেশনাল স্পেসে বসায় মিস ইন্টারপ্রেট করবে। বাট সে যদি মিস্টিক্যাল ওয়েতে বলে, অর্থাৎ ধাঁধার মাধ্যমে বলে, তখন সে আর ওই ডিকোডটা করতে পারবে না। অর্থাৎ ওটা প্রোটেক্টেড থাকবে। একটা সাধারণ মানুষ যখন সাধনার মাধ্যমে ওই স্তরে পৌঁছাবে, তখন তার ভিতরে মন ওই কথাটা ধরার মধ্যে, যখন ধরার মতো যখন উপকরণ অলরেডি তৈরি হয়ে যাবে, তখন সে ডিকোড করে সে ওটাকে মনের মধ্যে ফেলতে পারবে। এবং তার মনের মধ্যে যেহেতু ওই জিনিসটা অলরেডি উপস্থিত অলরেডি আছে, সুতরাং সে ওই কথাটাকে সে কারেক্টলি ইয়ে করতে পারবে, ফর্ম দিতে পারবে। আচ্ছা, তাহলে একটু মানে আমি যদি একটু কম্পিউটার সায়েন্সের ল্যাঙ্গুয়েজে যদি একটু বলি, কম্পিউটার সায়েন্সের ল্যাঙ্গুয়েজে যদি বলি, তাহলে একটা ব্যাপার হচ্ছে যে আমি যতটুকু বুঝতে পারছি, আমি যদি ভুল হয়ে থাকি আপনি প্লিজ আমাকে কারেকশন করে দেন, কিন্তু আমার আসলে এই বিষয়টার আসলে একটা পরিচ্ছন্ন একটা ধারণার প্রয়োজন। তো আমি হুম, যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সাধক যখন সাধারণ মানুষের সাথে কোনো একটা তার ভাবের কথা যখন ডেলিভার করবে, সাধক হুম, যখন হুম, সাধারণ মানুষকে তার ভাবের কথা, সাধকের ভাবের কথা যখন সাধারণ মানুষের প্রতি সে ডেলিভার করবে, হুম, হুম, তখন সাধক যদি একটা এনক্রিপ্টেড ওয়েতে না বলে, একটা হুম, এনক্রিপ্টেড ওয়েতে না বলে, তাহলে আসলে হুম, সাধারণ মানুষ ওই এনক্রিপ্টেড ওয়েতে যদি না বলে, আনএনক্রিপ্টেড অথবা যদি আমার সোজাসাপটা ল্যাঙ্গুয়েজে বলে, তাহলে আসলে সাধারণ মানুষ ওই কথাটাকে তার রেশনাল স্পেসে বসিয়ে ওই কথাটা আসলে একটা মিস ইন্টারপ্রিটেশন দাঁড় করাবে। রাইট, রাইট, রাইট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সাধকের উচিত, সাধকের রেসপন্সিবিলিটি হচ্ছে সে যখন কথা বলবে সে যেন কথাটা যেন এনক্রিপ্টেড করে তারপর যেন বলে, এনক্রিপ্টেড করে রাইট। তারপর যেন বলে, যাতে করে সাধারণ মানুষ যখন সাধকের ওই ভাবের কথাটা যখন ধরলো, এনক্রিপশন এনক্রিপশনটাকে ডিক্রিপশন করার জন্য আমাদের যে একটা একটা ট্রান্সফার ল্যাঙ্গুয়েজে দরকার হয়, একটা প্রোগ্রামে দরকার হয়, ওই প্রোগ্রামটাই হচ্ছে সাধারণ মানুষের একটা আত্মিক উন্নতি সাধন, অথবা হুম, একটা সাধক যেই ধারার মধ্যে দিয়ে গেছে, অথবা সাধক যেই চেষ্টার মধ্যে দিয়ে গেছে, ওই চেষ্টার হুম, মধ্যে দিয়ে একটা সাধারণ মানুষ যদি যায়, তখনই আসলে সে ওই এনক্রিপ্টেড করা মেসেজটাকে সে ডিক্রিপ্ট করতে পারবে। রাইট। ডিক্রিপ্ট করার প্রসেস বলি, প্রোগ্রাম বলি, ল্যাঙ্গুয়েজ বলি, কোড বলি, ওইটা সে আসলে সাধারণ মানুষ নিজের মধ্যে পারসিভ করতে পারবে ঠিক তখনই যদি সে সাধারণ মানুষটা ওই সেম অথবা ওর কাছাকাছি ওই ধরনের প্রসিডিউর ফলো করে, যেটা সাধক গেছে সেই প্রসিডিউর হ্যাঁ, ফলো করে সে যাইতে পারে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এটাই এটাই আমি বলতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমি বলতে চাইছি, রাইট। একদম আপনি আমার কথাটা
আহ একদম সঠিকভাবে ধরতে পারছেন যেটা আমি বলতে চাচ্ছি। সো আমি এটাই বলতে এনক্রিপ্টেড চাচ্ছি। মেসেজটা এনক্রিপ্টেড ওয়েতেই রাখা উচিত। যদি হ্যাঁ, এনক্রিপশনটাকে যদি আসলে আমি খোলাসা করে দিই, তখন আসলে সেটা মিস ইন্টারপ্রেট হওয়ার একটা চান্স আছে। রাইট। এই জন্য সাধকরা মিস্টিক ওয়েতে কথা বলে যখন ভাবের কথা বলে। কিন্তু সাধারণ কথাবার্তা যখন তারা বলে তখন তারা কিন্তু এভাবে বলে না। এমনি আপনাকে যখন বলবা যে তুমি নামাজ পড়ো, তুমি এটা করো, তুমি সেটা করো, এগুলা যখন বলতেছে, বা যখন বলতেছে যে তুমি গরিবকে সাহায্য করো, ইয়ে করো, আহ, মানুষের প্রতি দয়াশীল হও, প্রাণীদের প্রতি দয়াশীল হও, এগুলা যখন বলতেছে একজন সাধক, তখন সে কিন্তু নর্মালি বলতেছে। সে অর্থাৎ ওই মেসেজটাকে সাধারণ মানুষ ওইটাকে নিতে পারবে, আচ্ছা ঠিক আছে, আমাকে বলছে এটা করতে, আমি এটা করবো। কিন্তু ভাবের কথা যখন সে বলতে চায়, যেটা মনে করেন স- সাধারণ মানুষের ভাবক্ষেত্রের মধ্যে অনুপস্থিত যে জিনিসটা, ওইটা তখন তাকে এনক্রিপ্টেড হইতে বলতে হবে। তাকে, সাধারণ মানুষের ভিতরে যারা সাধক হতে চায় শুধুমাত্র তারাই ওই ভাবের কথাটাকে ডিকোড করে বুঝতে পারবে। এইটাই আমি বলতে চাচ্ছি। সো এই জন্য অধরাকে আমি বলতে চাই, অধরা যেটা, সেটা কিন্তু ধরার না। সেটাকে যদি ধরতে হয় আপনাকে সাধনা করতে হবে। এটাই বেসিক্যালি আমি বলতে চাইছি এসে আজকের তাহলে অজরা আলোচনাতে। বলতে আমরা আসলে ওই জিনিসটাকে বোঝাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সেই এনক্রিপ্টেড করা একটা মেসেজ। রাইট, হ্যাঁ। সেই অধরা হচ্ছে এনক্রিপ্টেড এনক্রিপ্টেড মেসেজটা। মেসেজটা, এনক্রিপ্টেড মেসেজটাকে আমরা আসলে অধরা বলছি। এবং যে এনক্রিপ্টেড মেসেজটাকে যদি কোন একজন সাধারণ মানুষ, একজন মিস্টিক বলেছেন, একজন মিস্টিক করেছেন, অথবা একজন মিস্টিকের কোন একটা ভাবের আলাপ, একজন মিস্টিকের দেওয়া ভাবের আলাপ, তো সেইটা যদি একজন সাধারণ মানুষ যদি একটা ডিক্রিপ্ট করতে চায়, একদম সাধারণ মানুষ, তাহলে তার জন্য ডিক্রিপ্ট করতে গেলে তার আসলে সাধনার প্রয়োজন। রাইট, আর অধরা এক্স্যাক্টলি। আর অধরাটা কি কারণে বলা হচ্ছে আরেকবার বলেন ভাইয়া প্লিজ। অধরাটা হচ্ছে যে যে জিনিসটা ধরা যায় না, ওটাই অধরা। তো যেটা অধরা ওটা ধরার না, এটাই হচ্ছে আমার কথাটা, যে কথাটা অ্যাকচুয়ালি মানে যে কথাটা কম্প্রিহেন্ড করার না, ওইটা কম্প্রিহেন্ড চেষ্টা করেও করা যায় না। ওটা শুধুমাত্র সাধনা করেই, মানে অর্থাৎ চেষ্টা করে বলতে কি, আমি যদি যতই অ্যানালাইসিস করি না কেন, আমি ওটাকে ভাঙতে পারবো না, অর্থাৎ ওটা বুঝতে পারবো না, ধরতে পারবো না, বিকজ আমার ভিতরে ওই অনুভূতিটা নাই। আমি কথাটাকে লিটারালি নিয়ে আমি রেশনালি খেলা করতে পারি, এবং বিভিন্ন রকম এদিক ওদিক যেতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি যে মেসেজটা আছে কথাটাতে, বা যেই ভাবটা ওটার ভিতরে আছে, যেটা আপনি শোনা মাত্র আপনার কাছে মনে হবে যে আরে তাই তো, ঠিক একদম ঠিক কথা বলছো তো, এই ব্যাপারটা আহ যেটা আপনি একজন নর্মাল লেখক বা সাহিত্যিক, যেটা আপনার সাথে করতে পারে ইজিলি, কারণ নর্মাল লেখক বা সাহিত্যিক তো সাধক না। সে যে অনুভূতির কথা বলে সেই অনুভূতি অলরেডি আপনার আছে। সো তার কথা এই জন্য আপনি মুগ্ধ হচ্ছেন, তার কথা আপনি সহজে বুঝতেছেন, এবং তার কথা আপনি তার কথা আপনার বুঝতে, মানে আপনি আপনি মুগ্ধ হয়ে শুনতেছেন। কিন্তু একজন সাধক যখন বলতেছে, তখন আপনি তার ভাবের কথায় মুগ্ধ হতে হলে তাকে তো আপনার ওই পর্যায়ে যেতে হবে, আদারওয়াইজ আপনি সেটা মুগ্ধ হবেন কি করে যদি আপনি এই জিনিসটাকে কম্প্রিহেন্ডই না করতে পারেন। এই জন্য এগুলো অধরা কথা। এই অধরাটাকে ধরতে হলে আপনাকেই চেঞ্জ হয়ে যেতে হবে। যেটা আপনার কাছে এখন অধরা, সেটাকে আপনি আপনি অবস্থায়, আপনি যেরকম আছেন সেই অবস্থায় ওইটা আপনার কাছে সবসময় অধরাই থাকবে। কারণ আপনার ভিতরে ওই উপকরণটা না থাকলে আপনি ওই কথা ধরতে পারবেন না। কিন্তু আপনি যখন নিজেকে উন্নতি করে ফেলতেছেন সাধনার মাধ্যমে, বা চেঞ্জ করে ফেলতেছেন সাধনার মাধ্যমে, তখন আপনি কিন্তু আর আপনি থাকতেছেন না। সুতরাং তখন আর যেটা আপনার কাছে অধরা, আপনার উন্নত সেলফের কাছে কিন্তু সেটা আর অধরা না, কারণ আপনি আর নাই সেখানে। তো এরকম আর কি বিষয়টা, এটাই আমি বোঝাতে চাচ্ছি। আমি এখানে যে আলোচনাটা করলাম এটা হচ্ছে যে আমাদের ফ্রেমওয়ার্কের ভিতর থেকে আমি কথাগুলো বললাম, অর্থাৎ আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার যে স্পেস, এটার ভিতরে থেকে আহ, যেমন আপনাকে আকাশ সম্পর্কে বুঝতে হলে আপনাকে যে সবসময় একটা রকেটে করে একটা গ্রহে বা গ্রহ গ্রহ গ্রহান্তরে যেতে হবে এমন না।
আপনি শুধু আকাশটার দিকে অবজার্ভ করেই কিন্তু আপনি অনেক কিছু আকাশে যে আছে সেটা আপনি ধরতে পারেন, কিন্তু ওগুলো আপনার কাছে অধরা। সো আপনি কিন্তু বুঝতেছেন সাধকের মধ্যে অনেক কিছু আছে, এবং সেটা আপনি ইয়ার্ন করতেছেন, আপনি লঙ্গিং করতেছেন সেটার প্রতি, বাট আপনি এটা ধরতে পারবেন না। আপনাকে চেঞ্জ হয়ে যেতে হবে ওটাকে ধরতে হলে। এই জন্যই আমার মেইন এইখানে যে আমি যেটা বলতেছি, যে পার্টিকুলার যে এটা বলতেছি, সেটা হচ্ছে অধরা, ধরার না। শুরু থেকেই যখন আমরা কথা বলছিলাম তখন হুম, শুরুতে শুরুতেই আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে, কবিগুরু রবীন্দ্রনাথের লেখা নিয়ে আপনি বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথের লেখা নিয়ে আপনি বলেছেন, এরপরে আপনি হুমায়ুন আহমেদ স্যারের লেখা নিয়ে বলেছেন, তারপর আপনি আমার যতটুকু মনে পড়ছে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে লালনকে নিয়েও বলেছেন। তো হুম, আমি যতটুকু বুঝতে পেরেছি, জাস্ট আমি আমার নিজের বক্তব্যটাই বলছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ এনারা লেখক। তো হুম, লেখকদের কথা আসলে বোঝার জন্য আসলে সাধারণ মানুষ বুঝতে পারবেন, এটা বোঝা আসলে সাধারণ মানুষের জন্য খুব বেশি পীড়াদায়ক না, হুম, অথবা খুব বেশি কষ্টসাধ্য, অথবা সেখানে আসলে প্রচেষ্টাগত দিক থেকে অনেক বেশি আড়ষ্টতা থাকে না। যদি না কত হুম, তারা আসলে একই সামাজিক কাতারের হয়, একই সমাজগত ব্যবস্থা, একই কাঠামোর, একই কাতারের মানুষ হয়, তাহলে তাদের মধ্যকার যে হুম, কনভারসেশনটা হয়, সে কনভারসেশন অথবা তাদের মধ্যকার যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসিডিউর স্ট্রাকচার, এটা প্রায় প্রায় সমান সমান হয়। যার কারণে আসলে আমরা এখানে একজন একজন লেখক যখন একটা কথা বলে তখন সেই কথাটা বুঝতে, ওই কাতের মানুষের বুঝতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু একজন হুম, সাধক যখন একটা কথা বলেন, হুম, একজন সাধক যখন একটা কথা বলেন, হ্যাঁ, টারজানের উদাহরণও আমরা দিয়েছি, টারজানের উদাহরণও আপনি দিয়েছেন, টারজানের উদাহরণও আপনি বলেছেন যে হ্যাঁ, টারজান যেই সমাজ ব্যবস্থায় বেড়ে উঠছে, বেড়ে হুম, উঠেছে, সেটা একটা জঙ্গল ব্যবস্থা, সেখানে তাকে একটা ভাল্লুক তাকে বড় করেছে। তো হুম, টারজান যখন তার ভাবধারার কোন একটা কথা বলবে, সেটা কিন্তু আমাদের এই এই সমাজের একটা ছেলের, কিন্তু টারজানের বয়সের একটা ছেলের কিন্তু বুঝতে কিন্তু কষ্ট হবে, কারণ টারজান হুম, যে ব্যবস্থার মানুষ আর হুম, আমাদের এই সমাজের যে ব্যবস্থার মানুষ, তারা কিন্তু হুম, একই না। কারণ হুম, টারজানের ভাবধারাটা একরকম, আর আমাদের এই সমাজের একটা শিশুর ভাবধারা আর এক রকমের। তো হুম, সব তাদের মধ্যে সমাজগত, আহ গঠনগত, সমাজের গঠনগত পার্থক্য আছে, এই কারণে কাতারগত পার্থক্য আছে, এই কারণে দুইটা আসলে কাইন্ড অফ মানে হুম, হুম, এক্স্যাক্টলি। ডিস্ট্রাকটিভ, এবং সেখানে আসলে একটা পেরানিয়াল থিঙ্কিং চলে আসবে। হ্যাঁ, কিন্তু আম, হ্যাঁ, সেটা আসতে পারে, আবার নাও আসতে পারে, তারা একজন আরেকজনকে রিলেট করতেও পারে, আবার রিলেট নাও করতে পারে, কিন্তু সাধকের কথাটা বুঝতে গেলে আসলে সেখানে আসলে ওই এনক্রিপ্টেড মেসেজটাকে ডিক্রিপ্ট করতে হলে একই কাতারের হইলে শুধু চলবে না, সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষকে সাধকের ভাবধারাটা বুঝতে গেলে ডিক্রিপ্ট করার জন্য, মেসেজটাকে ডিক্রিপ্ট করার জন্য আসলে ওই মিস্টিক মিস্টিক ভাবগুলাকে ডিক্রিপ্ট করার জন্য আসলে তাকে আসলে অনেক সাধনার মধ্য দিয়ে যাইতে হবে, অনেক হ্যাঁ, মানে প্রচেষ্টার সাধনার মধ্য মধ্যে দিয়ে সে দিয়ে বেসিক্যালি কিন্তু তার কাতারটাকেই সে চেঞ্জ করতেছে, উত্তরণ কাতারটাকে চেঞ্জ করতেছে। করতেছে। এবং সে তখন সাধকের কাতারে যখন চলে আসতেছে তখন সে ডিক্রিট করতে পারতেছে। জি জি জি, আই এম সরি ফর, আমি একটু গলায় ব্যথা না, করতেছি না, না, আর ঠান্ডা লেগেছে। আম, তাহলে মোটামুটি আমরা আজকের এই আজকের এই আলোচনার মনে হয় প্রায় শেষের দিকে চলে এসেছি। ভাই, আপনার কি হ্যাঁ। আর কিছু বলার আছে এই ব্যাপারে? না, আমি মোটামুটি এই বিষয়টা নিয়ে আমি যখন লিখছি তখন আমি এই মেইন, এই যে মেইন মেসেজটা যেটা, সেটা হচ্ছে অধরা যে ধরার না, এবং সেটা কেন ধরার না সেটা আমি বেসিক্যালি ব্যাখ্যা করছি। আচ্ছা, তাহলে আমি যতটুকু বুঝতে পেরেছি, আহ আমার কনসেপশনটা এই ব্যাপারে হুম, ট্রান্সপারেন্ট হয়েছে লিস্ট আমার কাছে। হুম, আপনারও বক্তব্য শেষ হয়েছে, তাহলে আমার কাছে মনে হয় আমরা আমাদের পডকাস্টের একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের এই আলোচনার প্রায় আমাদের এই প- আহ,
পার্টিকুলার বিষয়টা নিয়ে যেটা আমরা আজকে আলোচনা করেছি, এটার শেষ পর্ব এখানেই হচ্ছে, এবং হ্যাঁ, তৃতীয় পর্বই আমাদের শেষ পর্ব, এবং এখানে আমাদের এই অধরা শিরোনামে যে আলোচনা, যে পডকাস্ট, সেটার আসলে সমাপ্তি হচ্ছে এখানে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। আবারও দেখা হবে ধন্যবাদ, নতুন কোনো আপনি ভালো থাকবেন। পডকাস্ট। জি, সবার প্রতি শুভকামনা থাকবে। নতুন কোনো পর্বে আমরা আবারও আপনার সাথে আলোচনায় বসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।